আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ নুরুল ইসলাম আজকে আপনাদের সাথে আছি। আহ, আজকে আমরা বিজ্ঞান ক্লাস করব, তবে আপনাদের থেকে একটু সময় নিয়ে নিচ্ছি, যদিও লিঙ্কটা 2 মিনিট আগে আমি দিলাম। একটু শেয়ার করে দিব, হ্যাঁ, একটু শেয়ার করে দিব, আপনারা জয়েন করতে থাকুন। আমরা 2 মিনিটের মধ্যে ঠিক 9:30-এর মধ্যে আমরা ক্লাস শুরু করব। কেমন? আমি একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, একটু অপেক্ষা করবেন। তার আগে বলবেন যে আমার কথা বোঝা যাচ্ছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা, সব কিছু বোর্ড ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা। আমি যেহেতু একটু কালো মানুষ, মানে আলোটা ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা, এটা আগে একটু বলবেন। কেমন? আমি যেহেতু একটু কালো মানুষ, মানে আলোটা ঠিক মতো বোঝা যাচ্ছে। একটু লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি। কেমন? আচ্ছা, একটু অপেক্ষা করবেন। আমি লিঙ্কগুলো একটু শেয়ার করে দিচ্ছি আর কি, হ্যাঁ। দু এক মিনিট সময় নিব, আর 1 মিনিটের মধ্যে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, 1 মিনিট, এর মধ্যে আমরা করে দিচ্ছি, হ্যাঁ। একটু অপেক্ষা করবেন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন তো? জি। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা ক্লাস আমি শেয়ার করে দিয়েছি, তাহলে আমরা আমাদের আজকের আলোচনায় যেতে পারি। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবাই ভালো আছেন তাহলে, না? তো আমরা আজকে আসলে আপনাদের এখানে 1 মাস ব্যাপী ফ্রি ক্লাস রেখেছি আসলে। সেটা হচ্ছে, তার আগে একজন একটু বলে দেন যে আমার কথাটা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, প্লিজ একটু বলবেন। সব কিছু ওকে কিনা, মানে কথা ঠিকমতো বোঝা যাচ্ছে কিনা, এটা একটু বললে তাহলে আমি শুরু করে দেব। আলহামদুলিল্লাহ ভালো আছি। তাহলে মোটামুটি সব কিছু বোঝা যাচ্ছে, এই তো? হ্যাঁ, ক্লাসগুলি সব রেকর্ড থাকবে। কেমন? ক্লাসগুলি রেকর্ড থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ ক্লাস রেকর্ড থাকবে। জি, ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, তাহলে আজকে আসলে মূলত আমরা কয়েকটা টপিক নির্ধারণ করে দিয়েছি। আসলে এই যে 1 মাস আমরা প্রায় 10টি ক্লাস আমি আমার তরফ থেকে নিব বিজ্ঞানের, এবং আমাদের 2 দিন করে, সপ্তাহে 2 দিন করে আরও গণিত ক্লাস হবে। আজকে আমাদের একটা টপিক, সেটা হচ্ছে আলো। আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করার একটা বিষয় হলো, ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে শুরুতে আলোটা নিয়ে আলোচনা করার পেছনে একটা মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা চাইলে প্রিলিমিনারি পড়ার সময় আমরা রিটেনের প্রায় ম্যাক্সিমাম অ্যাবাউট বলা যায় যে আপনার হচ্ছে প্রায় 70 ভাগ প্রিপারেশন আমরা কমপ্লিট করে রাখতে পারি। কিভাবে? তার একটা মেথড বা ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করব।
যেমন আমাদের আজকের যে আলোর টপিকটা এটা কিন্তু প্রিলির সিলেবাসেও আছে, আবার কি আপনার রিটেনের সিলেবাসও আছে। তো দুইটার সিলেবাসে যেহেতু এটা কমন, আমরা যদি দুইটার সিলেবাসকে কম্বাইন করে এই টপিকের মধ্যে কি কি আছে সেটা একটু দেখে কম্বাইন করে তারপর যদি টপিকগুলো নির্ধারণ করে পড়াটা শুরু করি সিকোয়েন্স অনুযায়ী, তাহলে কিন্তু প্রিলি পড়ার সময় আমার রিটেনের এই আলো টপিকটা পড়া হয়ে যাচ্ছে। অন এন এভারেজ যদি বলি একটা কথা, সেটা হচ্ছে প্রিলিমিনারিতে আপনার হচ্ছে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে আলো থেকে 1 মার্কসই থাকে। তবে যদিও যে এই আলো যে টপিকটা প্রিলিমিনারি সিলেবাসটা যদি আমরা খেয়াল করি তাহলে দেখবেন যে প্রিলিতে মূলত বিজ্ঞানের টপিক হচ্ছে 3টা। একটা হচ্ছে ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান এবং হচ্ছে আধুনিক বিজ্ঞান। এই 3টা টপিকে 5-5 করে মার্কস বরাদ্দ। এই 5-5 করে মার্কস বরাদ্দ, যেমন ভৌত বিজ্ঞান থেকে হচ্ছে 5, আধুনিক বিজ্ঞান থেকে হচ্ছে আপনার 5, আর জীববিজ্ঞান যে অংশটা সেখান থেকে হচ্ছে 5। তো জীববিজ্ঞান অংশটা আমি লিখলাম না, কিন্তু আমাদের যেহেতু আলো এবং সেটা ভৌত বিজ্ঞান এবং আধুনিক বিজ্ঞানে উল্লেখ আছে তাই তার কথা বলছি। আমরা সবাই প্রথমে ভৌত বিজ্ঞানের সিলেবাসটা যখন খেয়াল করি তখন যদি ভালোভাবে লক্ষ্য করি এখানে মূলত দুটো টপিক আলোচনা করা, একটা হচ্ছে রসায়ন অংশ থেকে এবং আরেকটা হচ্ছে পদার্থ অংশ থেকে। অর্থাৎ পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিজ্ঞানের যে মৌলিক ধারণাগুলো সেটা হচ্ছে ভৌত বিজ্ঞানের অংশের মধ্যে রাখা হয়েছে। তো সেই পদার্থবিজ্ঞান অংশ থেকে আলোর মধ্যে যে দুইটা অংশ লেখা আছে সিলেবাসের মধ্যে, একটা হচ্ছে আলোর প্রকৃতি এবং আরেকটা হচ্ছে আলোক যন্ত্রপাতি। এবার একটু নিচের দিকে যদি আসেন, জীববিজ্ঞান অংশের পরেই লেখা আছে আধুনিক বিজ্ঞান সিলেবাসের মধ্যে। সেই আধুনিক বিজ্ঞানের সিলেবাসের একদম শেষের দিকে কর্নারের দিকে দেখবেন লেখা আলোর টপিক থেকে, সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব আর হচ্ছে ফোটন কণা। এই হচ্ছে আপনার প্রিলিমিনারি সিলেবাসে এই 4টা টপিকের নাম উল্লেখ আছে ভৌত বিজ্ঞান অংশে এবং আধুনিক বিজ্ঞান অংশে কোন জায়গা থেকে, আলো থেকে। এখন আমরা যদি রিটেনে কি কি টপিক আছে আলো থেকে সেটা যদি একটু দেখি তাহলে আমাদেরকে কম্বাইন করাটা কী হয়ে যাবে, একটু সহজ হয়ে যাবে। তা আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে দেখি এই জিনিসটা, এই জায়গাটাই যদি একটু খেয়াল করেন, সেটা হচ্ছে রিটেনের টপিকের মধ্যে আছে আলোর প্রকৃতি, বর্ণালী বিভিন্ন ধরনের আলোক বর্ণ ও তরঙ্গ দৈর্ঘ্য, আলট্রাভায়োলেট, আইআর, লেজার, আলোর প্রতিফলন প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, লেন্স, আলোর বিচ্ছুরণ, কণার প্রকৃতি, ফটো তড়িৎক্রিয়া এবং হচ্ছে আলোক কোষ। এই যে এই কয়টা টপিক উল্লেখ করা, এখন আপনি বলতে পারেন যে স্যার কম্বাইন করব কিভাবে এই জায়গাটা, এই দুটো প্রিলি এবং হচ্ছে রিটেনের সিলেবাসের মধ্যে এই টপিকটাকে কম্বাইন করব কিভাবে। এখন একটা জিনিস স্বাভাবিকভাবে মনে হতে পারে, এখানে প্রকৃতি আছে, এখানেও আলোর প্রকৃতি আছে, আচ্ছা এখানে আলোক যন্ত্রপাতি উল্লেখ করা, কিন্তু কোন কোন যন্ত্রপাতি পড়বো সেটা কিন্তু উল্লেখ করা নেই। আলোর সাথে রিলেটেড যে যন্ত্রপাতিগুলোর মধ্যে আমরা জানি দর্পণ আছে, লেন্স আছে, ক্যামেরা আছে, হ্যাঁ অনুবীক্ষণ যন্ত্র আছে। তো সেইখানে এই যে যন্ত্রপাতির মধ্যে এইখানে দেখেন রিটেনের সেটা হচ্ছে কি লেন্স। তাহলে এই যন্ত্রপাতির মধ্যে একটা টপিক এই জায়গাটা একটু মিলে যায়। আচ্ছা এইখানে আছে ফোটন কণা, রিটেনের সিলেবাসে একটা জায়গায় লেখা আছে আলোর কণা প্রকৃতি, তাহলে এই জায়গাটা একটু মিলল। কিন্তু আপেক্ষিক তত্ত্ব প্রিলিতে উল্লেখ করা আছে কিন্তু রিটেনের কোনো জায়গায় আপেক্ষিক তত্ত্ব উল্লেখ করা নেই, তাহলে এটা শুধুমাত্র আমাদের প্রিলিতে পড়তে হবে। আবার যদি একটু খেয়াল করি যে বিষয়টা, সেটা হচ্ছে যে এইখানে এই যে ফটো তড়িৎক্রিয়া আর হচ্ছে এই যে আলোক কোষ, এটা কিন্তু আবার প্রিলিতে নেই। আবার এখানে আপনি বলতে পারেন যে এইখানে তো আলট্রাভায়োলেট, আইআর, লেজারের কোনো কথা বলেনি, আলোর প্রতিফলন প্রতিসরণ এইখানে তো কিছু বলেনি, কিন্তু প্রিলি পড়ার সময় তো আমরা এটাই পড়ি। এখন বিষয়টা হচ্ছে আমরা কিভাবে দুইটা জিনিসকে কম্বাইন করব, আর হচ্ছে আলোটাকে ভালোভাবে পড়ার জন্য, বোঝার জন্য কোন কোন টপিকগুলো সিকোয়েন্স অনুযায়ী পড়ব সেটা কিভাবে নির্ধারণ করতে পারি। সর্বপ্রথম আলো পড়ার সময় আমরা যেটা করি দেখা যায় আমরা শুরু করি আলোর প্রতিফলন প্রতিসরণ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন দিয়ে, কিন্তু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এভাবে শুরু করি তাহলে আলোটাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো না। এই দুটো সিলেবাসকে এখন এতটুকু দেখে মনে হচ্ছে কম্বাইন করা পসিবল না, কিন্তু আমরা এখন আপনাকে দেখাবো যে কিভাবে এই দুটো সিলেবাসকে কম্বাইন করা যায় এবং কোন টপিকগুলো সিকোয়েন্স অনুযায়ী পড়ব, তার মধ্যে এই টপিকগুলো আসে কি না, আর এরপরে আমরা আমাদের আজকে আলোচনায় চলে যাব। তো এর জন্য সর্বোচ্চ 3-4 মিনিট সময় নিব, আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তাহলে এটা যদি একটু লেখা হয়ে যায়, না লিখে থাকলেও শুধু এটার একটু স্ক্রিনশটটা আপনারা নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে যে কোনো একজন আমাকে একটু ওকে বলেন, আমি একটু সরে যাচ্ছি,
এই ওকে বললে তারপর আমরা আমাদের এই টাইমলাইনটা তৈরি করে আমাদের আলোর আলোচনায় চলে যাব। একটু স্ক্রিনশট নিয়ে আমাকে একটু জানান যে ওকে কিনা, সব ঠিক আছে কিনা। ওকে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমি একটু মুছে দিচ্ছি, কেমন? একটু মুছে দিচ্ছি, এটা লেখার সুবিধার্থে আপনার একটু সহযোগিতা করলে একটু সহজ হবে আর কি বিষয়টা। তো এখন আলো থেকে আমরা একটা টাইমলাইন তৈরি করে নিব, যেন যে বুঝতে পারি যে দুটোকে কম্বাইন করব কিভাবে, টপিকগুলো পড়ব কিভাবে। আচ্ছা, তাহলে আমরা আলোর প্রতিফলন প্রতিসরণ দিয়ে শুরু করব না। আমাদের প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে আলোর প্রকৃতি, অর্থাৎ এই প্রকৃতিটা পড়ার সময় আমরা জানতে পারবো আলোটা কি, এর বৈশিষ্ট্য। এখন আপনি বলতে পারেন যে আলোর প্রকৃতিটা মধ্যে গিয়ে আমরা কি কি জিনিসকে পাবো। আমরা একটা জিনিস তো অন্তত জানি যে আলো দুইভাবে আচরণ করে, ঠিক কি না? এর মধ্যে দুই ধরনের আচরণ আছে, একটা হচ্ছে কণা ধর্ম এবং আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম। তাহলে আলোর প্রকৃতি বুঝতে গেলে আলোকে জানতে হবে আলো কণা হিসেবে কেমন, তরঙ্গ হিসেবে কেমন, কখন এই ধরনের আচরণগুলো করে। কিন্তু আপনি তখনই এই আলোর কণা এবং তরঙ্গ ধর্ম সম্পর্কে ভালোভাবে ধারণা পাবেন যদি আপনি এই চারটা বেসিক থিওরি পড়েন। সেই চারটা বেসিক থিওরি কি? সর্বপ্রথম যেটা, সেটা হচ্ছে আলোর কণা তত্ত্ব। এরপর পড়তে হবে যেটা নিউটন দিয়েছিলেন, এগুলোর ব্যাপারে আমরা আসব। তারপর পড়তে হবে তরঙ্গ তত্ত্ব। এরপর পড়তে হবে তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। এরপরে আমাদের পড়া উচিত সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। ম্যাক্স প্লাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্বটা, আপনারা এই 1 নাম্বার আর হচ্ছে 4 নাম্বার এই দুটো তত্ত্ব যদি আমরা পড়ি তাহলে আলো যে কণা হিসেবে আচরণ করে এটা আমরা মোটামুটিভাবে ক্লিয়ার হয়ে যাব। আর এখানে তো নামের সাথেই মিল আছে আসলে কি, তরঙ্গ। অর্থাৎ 2 আর 3 যখন আমরা পড়ব তখন আলোর কণা ধর্ম সম্পর্কে জানতে পারবো। তাহলে আলোর প্রকৃতিটা জানতে গেলে আপনারা খেয়াল করে দেখুন আমাদের এই 4টা থিওরি জানা জরুরি কিনা। তাহলে আলোর প্রকৃতি আমাদের প্রথম শুরুর টপিক, এইটা জানতে গেলে আমাদের এই 4টা থিওরি জানতে হবে। কিন্তু একটা সুবিধা পাবেন আপনি, সুবিধাটা হচ্ছে এই 4টা থিওরি যখন আপনি পড়বেন তখন আলোর মধ্যে থাকা যে মানে আলোর সাথে ঘটে থাকে যে 7টা মৌলিক ঘটনা, এই 7টা মৌলিক ঘটনা সম্পর্কে আমরা ধারণা পাব। সেই 7টা মৌলিক ঘটনাগুলো কী কী? যেমন আলোর প্রতিফলন, যেগুলো দিয়ে আমরা প্রায় সময় ছোটোবেলায় প্রথমে আলো পড়ার সময় এগুলো দিয়ে শুরু করতাম আর কি। আলোর প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, অপবর্তন, অপবর্তন, সমবর্তন, ব্যতিচয়। আর এরপরই 1টা 2টো 3টা 4 5 6 আর কাছাকাছি একসাথে ঘটে যে 3টা আমরা আলাদা নাম দিই যদিও, কিন্তু কাছাকাছি সময়ের মধ্যে ঘটে, যেমন হচ্ছে বিচ্ছুরণ, বিচ্যুতি আর হচ্ছে বিক্ষেপণ। তো এই 3টাকে আমি একটা স্লটে রাখলাম, এই 3টাকে একটা স্লটে রাখলাম। এবার একটু খেয়াল করবেন, এই 4টা থিওরি জানলে আমরা যখন আলো কণা না তরঙ্গ এই ঘটনাটা জেনে যাব, এর ধর্মটা জেনে যাব, তখন এই ঘটনাগুলো ব্যাখ্যা করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এর মধ্যে প্রতিফলন, প্রতিসরণ, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন এবং হচ্ছে বিচ্ছুরণ, এই 4টা ঘটনা আমাদের রিটেনে উল্লেখ করা আছে।
সরাসরি রিটেনের সিলেবাস উল্লেখ করে দিয়েছে। কিন্তু আমরা যখন বই থেকে টেক্সট বই থেকে রিডিং পড়তে যাব, বিশেষ করে মাধ্যমিকের যে বইগুলো, সেখানে দেখবেন একটা কথা লেখা থাকে যে আলোর মধ্যে অপবর্তন, সমবর্তন, ব্যতিচার নামক ঘটনা ঘটে থাকে। তাহলে ওই যে শব্দগুলো, ওই শব্দগুলো তখন আমাদের মনে, যারা আমরা একটু নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, যারা আমার মতো একটু গরিব মেধাবী আর কি, ঠিক আছে, আমি নিজেকে মেধাবী বলছি না, কিন্তু আমি মেধাবীদের দিক থেকে গরিব। তা আমি আমার মতো করে যেটা বোঝার জন্য যেটা করতাম, ওই শব্দগুলোর মিনিং যখন আমরা জেনে যাব, তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা মজা লাগবে। কারণ একটা বিষয় পড়ে তখনই মজা পাবো যখন আমরা তার এই যে শব্দগুলোর অর্থ আমরা জানি না, বুঝি না, আচরণগত, তখন সেগুলো জেনে গেলে আমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে এই চারটা আমাদের বাধ্যতামূলকভাবে পড়তেই হবে, কিন্তু পাশাপাশি এই ঘটনাগুলো যদি আমরা একটু জেনে নেই, তাহলে আমাদের জন্যই সুবিধা হচ্ছে যে কোনো কিছু ব্যাখ্যা করতে গিয়ে। তাহলে আলোর প্রকৃতি দিয়ে আমরা শুরু করব। এটা হচ্ছে আমাদের প্রথম যে সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা আলোটাকে পড়তে যাই, জানতে চাই। আর প্রকৃতিটা মধ্যে চলে আসবে কণা এবং তরঙ্গের বিষয়টা, আর সেটা জানতে গেলে আমাদের এই চারটা থিওরি জানতে হবে। আর এই চারটা থিওরি যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, এই ঘটনাগুলো আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন একটা বিষয় আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে এখানে একটু দেখবেন যে লেখা আছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, ঠিক আছে। এইটা যখন আমরা পড়ব তখন আমরা একটা জিনিস সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে বিকিরণ। একটা জিনিস সম্পর্কে জানতে পারবো, সেটা হচ্ছে কি আপনার বিকিরণ। আর এই বিকিরণের বিষয়টা যদি একটু বলি, সেখানে আপনারা একটু খেয়াল করবেন, আমাদের চোখের কিন্তু একটু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাটা কি? সেটা হচ্ছে আমাদের চোখ কিন্তু সব ধরনের বিকিরণ শনাক্ত করতে পারে না, দেখতে পারে না। বিকিরণের যে অংশটুকু আমাদের চোখ স্বাভাবিকভাবে ধরতে পারে, বুঝতে পারে, সেটাকে আমরা বলি দৃশ্যমান। যেটাকে ধরতে পারে না সেটাকে আমরা কি বলি? অদৃশ্যমান। তাহলে যদি একটু খেয়াল করে দেখুন যে বিষয়টা, সেটা হচ্ছে এই বিকিরণের মধ্যে গিয়ে আমরা পাবো দুটো জিনিস, একটা হচ্ছে দৃশ্যমান, আরেকটা হচ্ছে কি অদৃশ্যমান বিকিরণ। আর এই অদৃশ্যমান বিকিরণটা থেকেই 37তম বিসিএসে কিন্তু একটা প্রশ্ন করেছিল যে সূর্য হতে পৃথিবীতে যে আলোক আসে, সেই তাড়িত চুম্বকীয় তরঙ্গগুলোর আপনার তরঙ্গ দৈর্ঘ্য সহ নামগুলো উল্লেখ করতে বলেছিল। তাহলে সিলেবাসের মধ্যে কিন্তু ওইভাবে উল্লেখ নেই বিকিরণের বিষয়টা, কিন্তু আমাদের কিন্তু এই যে জিনিসটা জানতে গিয়ে কিন্তু চলে আসবে। এই অদৃশ্যমান বিকিরণের মধ্যে আমরা যদি ওভারঅল 5টা জিনিস পড়ে নিই, সেটা হচ্ছে বেতার, আইআর, আলট্রাভায়োলেট, এক্স রে, আর হচ্ছে গামা। এই হচ্ছে 5টা, বেতার, আইআর, আলট্রাভায়োলেট, এক্স রে, আর হচ্ছে গামা। সিলেবাসে কিন্তু একটু আগে বললাম যে বেতারের কথাটা কিন্তু রিটেনের সিলেবাসে সরাসরি উল্লেখ ছিল, আলট্রাভায়োলেটের কথাটা কিন্তু সরাসরি উল্লেখ ছিল, গামার কথাটা সরাসরি উল্লেখ না থাকলেও গামা থেকে কিন্তু প্রশ্ন করেছে রিটেনে। সেটা হচ্ছে গামার ক্ষতিকর দিকগুলো উল্লেখ করুন, পরিবেশ এবং মানব জীবনের ক্ষেত্রে গামার ক্ষতিকর দিকগুলো উল্লেখ করুন। তাহলে রিটেনে এরকম প্রশ্ন হয়েছে, সরাসরি সিলেবাসে উল্লেখ নেই। তাহলে দেখেন বিকিরণ, এই তত্ত্বটা পড়তে গেলে আমরা বিকিরণ সম্পর্কে জানতে পারবো, আর বিকিরণটা পড়লে আমরা দৃশ্যমান অদৃশ্যমান সম্পর্কে জানতে পারবো। আর যখন আপনি দৃশ্যমান সম্পর্কে জানবেন, তখনই চলে আসবে এই ঘটনাগুলো, বিচ্ছুরণ, বিচ্যুতি, বিক্ষেপণ। ওই যে প্রিজমের মধ্য দিয়ে যখন আলো যায়, তখন সে যে 7টা ভাগে বিভক্ত হয়ে যায়, আর এই 7টা ভাগের গেলেই তো দৃশ্যমান বিকিরণগুলো সম্পর্কে আমরা ধারণা পাবো। সেখানেই তো চলে আসবে বিচ্ছুরণ, বিচ্যুতি, আর হচ্ছে কি বিক্ষেপণের বিষয়গুলো। আর রিটেনের সিলেবাসে এই কথাটাই উল্লেখ করেছে, একটু আগে যেটা দেখালাম ওইখানে লিখেছিল, সেটা হচ্ছে কি বিভিন্ন ধরনের আলোক বর্ণ ও তাদের তরঙ্গ দৈর্ঘ্য, সেটা হচ্ছে দৃশ্যমান। তাহলে দেখুন একটা বিষয়, তাহলে যে বিষয়টা দেখা যাচ্ছে, আমরা যদি আলোর প্রকৃতিটা দিয়ে শুরু করি, এটা পড়ার সময় যদি তরঙ্গ তত্ত্বটা পড়ে নেই, আর এই তরঙ্গ তত্ত্বটা পড়ানোর সময় আমরা বিকিরণ সম্পর্কে ধারণা পাবো, আর এই জিনিসগুলো জানলে আমরা এই 7টা মৌলিক ঘটনা সম্পর্কে ধারণা পেয়ে যাব। তাহলে আমাদের একটা অংশ কিন্তু পুরোপুরিভাবে শেষ, একটা অংশ পুরোপুরিভাবে শেষ। এই জায়গাটায় শুধু এক্সট্রাভাবে আমাদেরকে অ্যাড করে নিতে হবে, সেটা হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। সেটা শুধুমাত্র আপনার কোথায় আছে? প্রিলিতে। রিটেনের জন্য দরকার নেই, প্রিলিতে আছে কিন্তু রিটেনে নেই। বাট আমাদের যেটা পড়তে হবে, এরপরে আমরা এক্সট্রা এইটার সাথে এরপরে অ্যাড করে নিব ফটো তড়িৎ ক্রিয়া, ফটো তড়িৎ ক্রিয়া। আর সবার শেষে যেটা উল্লেখ করে নিব সেটা হচ্ছে
আলোক কোষ। এতটুকু করলে আমাদের প্রিলি রিটেনের ম্যাক্সিমাম আলো থেকে যে টপিকগুলো আছে সেগুলো কম্বাইন করা হয়ে যাবে। কম্বাইন করা হয়ে গেলে শুধুমাত্র একটা অংশ, সেটা হচ্ছে আলোক যন্ত্রপাতি এবং লেন্স, এই জিনিসটা আমাদের বাকি থাকবে। তাহলে দেখুন, আমি আরেকবার একটু বলছি যে আমরা যদি আলোর প্রিলি এবং রিটেনের সিলেবাসগুলো কম্বাইন করে সিকোয়েন্স অনুযায়ী আলোটাকে ভালোভাবে জানতে চাই, তাহলে আমাদের আলোর প্রতিফলন মানে আলোর ঘটনাগুলো দিয়ে শুরু করা যাবে না, শুরু করতে হবে আলোর প্রকৃতি দিয়ে। আর এই আলোর প্রকৃতি দিয়ে শুরু করার পর এই কণা এবং তরঙ্গ ধর্মকে জানার জন্য আলো হিসেবে 4টা থিওরি পড়ব। 4টা থিওরি পড়ার সময় বিকিরণ সম্পর্কে ধারণা পাবো। এতটুকু কভার হয়ে গেলে আমরা মৌলিক ঘটনাগুলোর মধ্যে চলে যাব। এই 7টা মৌলিক ঘটনা জেনে নিলে তার সাথে যদি আপেক্ষিক তত্ত্ব, ফটোতড়িৎকে, আলোক কোষটা অ্যাড করে নিই, আমাদের মোটামুটিভাবে এই জায়গা থেকে হয়ে যাবে। তাহলে এতটুকু যদি 1 নম্বর এইটা, 2 নম্বর, 3 নম্বর, আর এক্সট্রা হচ্ছে এই জিনিসটা আমরা তুলে নিলাম। আর আমাদের আরেকটা জিনিস রয়ে গেছে, সেটা সম্পর্কে একটু বলি, আমরা আলোর ধারণায় চলে যাব। এটার একটা স্ক্রিনশট যদি লাগে তাহলে একটু তুলে নেন, তুলে নিয়ে আমাকে একবার বলেন যে ওকে কিনা। একবার বললে আমরা এখন বাকিটুকু শুরু করব। স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায় তাহলে আমি একটু মুছে দিচ্ছি। স্ক্রিনশট যদি নেওয়া হয়ে যায়, আমাদের আরেকটা জিনিস শুধু বাকি আছে, সেটা হচ্ছে আলোক যন্ত্রপাতি। সিকোয়েন্স অনুযায়ী আমি কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি কোনটা থেকে কোনটা কোনটা পড়বেন। ওকে স্যার, ঠিক আছে, ধন্যবাদ। আমি একটু মুছে দিচ্ছি। এখন এই মুছে দেওয়ার পর এতটুকু এই আলোক যন্ত্রপাতিটা বলার পরই আমরা আমাদের আলোচনায় চলে যাব। আপনারা অনেকে অপেক্ষা করছেন যে ক্লাসের আলোচনাটা শুরু হচ্ছে না কেন। এই শুরু হওয়ার আগে সিলেবাসটাকে কম্বাইন করে কীভাবে পড়া যায় সেটার ব্যাপারে একটু বিরক্ত করে নিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? তো এবার আসুন, আমাদের বাকি যে একটা টপিক প্রিলিতে লেখা ছিল সেটা হচ্ছে আলোক যন্ত্রপাতি। এই আলোক যন্ত্রপাতি শেষ। ওইগুলো পড়ার পরে আমরা সবার শেষে এটাতে আসব। আলোক যন্ত্রপাতি পড়ার সময় আমাদেরকে যেগুলো পড়তে হবে, জানতে হবে দর্পণ সম্পর্কে, জানতে হবে লেন্স সম্পর্কে। আর এই লেন্সটাই রিটেনে আছে, তাই আমি লিখে দিলাম প্রিলি প্লাস রিটেন। আচ্ছা, দর্পণ, লেন্স। এই দর্পণ, লেন্স যখন আমরা পড়ব, লেন্স পড়ার সময় আমরা কিন্তু একটা জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছে মানব চোখ, চোখের ত্রুটি। আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে আমাদের এছাড়াও আরও কয়েকটা জিনিস একটু খেয়াল করে নিতে হবে। সেটা হচ্ছে যেমন আমাদের অণুবীক্ষণ যন্ত্র সম্পর্কে একটু দেখতে হবে। অণুবীক্ষণ যন্ত্র সেটা হতে পারে সরল, জটিল, যৌগিক। হ্যাঁ, আচ্ছা, আমাদেরকে দেখতে হবে ক্যামেরা, আমাদেরকে জানতে হবে সিনেস্কোপ প্রজেক্টর, এই যে দর্পণ, লেন্স, মূলত এই জায়গাটা থেকে বেশি প্রশ্ন করে ফেলে। উত্তল এবং অবতল দর্পণ, উত্তল এবং অবতল লেন্স, মানব চোখ, চোখের ত্রুটি, অণুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, সিনেস্কোপ প্রজেক্টর, অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার। আর এখানে দর্পণ পড়ে আসার সময় আমরা এখানে আরেকটা এক্সট্রা, যেটা হচ্ছে সরল পেরিস্কোপ। সরল পেরিস্কোপ। যন্ত্রপাতিগুলোর মধ্যে সব যে আমাদের রিটেনের জন্য লাগবে বিষয়টা এমন না। এখানে লিখেই দেওয়া আছে লেন্স, রিটেনেও আছে, পিলিতে তো অবশ্যই আছে, যেহেতু শব্দটা শুধু লিখে দিয়েছে আলোক যন্ত্রপাতি। বিশেষ করে এখানে আলাদাভাবে উল্লেখ করা আছে উত্তল লেন্স। কেমন? বাট আমরা প্রিলি পড়ার সময় আমাদের এই দর্পণ সম্পর্কে পড়তে হবে, অণুবীক্ষণ যন্ত্র, ক্যামেরা, সিনেস্কোপ প্রজেক্টর, অপটিক্যাল ফাইবার, সরল পেরিস্কোপ। তাহলে ওভারঅল এই ডিভাইসগুলো সম্পর্কে, এই যন্ত্রপাতিগুলোর মধ্যে এগুলো সম্পর্কে যদি জেনে নেই, তাহলে আমাদের পুরো আলোর টপিকটা শুরু হয়ে যাবে। তাহলে শুরু করব আলোর প্রকৃতি দিয়ে, তারপর পড়ব থিওরি,
থিওরি পড়ার পর বিকিরণ, তারপর 7টা ঘটনা সম্পর্কে জানবো, আর তার সাথে এক্সট্রা অ্যাড করে নিব আপেক্ষিক তত্ত্ব, ফটোতড়িৎ ক্রিয়া, ফটোসেল বা আলোক কোষ, আর সবার শেষে এসে 4 নম্বরে আমরা অ্যাড করব এই আলোক যন্ত্রপাতি। এই জিনিসগুলো সম্পর্কে আমরা জেনে নেব। ওভারঅল এই জিনিসগুলো যদি পড়ি, আলোর টপিকটা কিন্তু অনেক বড়, তবে পড়ার তো শেষ নেই। এই কারণে দেখবেন যে সিলেবাসের শেষে কিন্তু একটা কথা লেখা আছে, যে কিভাবে শেষ নেই, আসলে লেখা আছে ইত্যাদি। তো ইত্যাদি যদি লেখা থাকে তাহলে আর কি পড়বো, সেখানে তো আরও অনেক কিছু চলে আসতে পারে। বাট সিলেবাস অনুযায়ী, বিগত সময়ের প্রশ্নগুলো অনুযায়ী বিশ্লেষণ করে যদি আমরা দেখি, প্রিলি এবং রিটেন উভয়ের এর বাইরে কোনো জায়গা থেকে প্রশ্ন ওইভাবে হয়নি। তাহলে আশা রাখছি আপনারা এটা তুলে নিয়েছেন। যদি তোলা হয়ে যায়, এবার আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাব। আমাদের আলোচনা শুরু করব, সিকোয়েন্স মেনটেন করে আমরা পড়ার চেষ্টা করব। তাহলে সবাই তোলা হলে বা স্ক্রিনশট না হলে আমাকে শুধু একবার বলুন যে আপনাদের তোলা হয়ে গিয়েছে কিনা। একবার একটু জানাবেন এই জিনিসটা তোলা হয়ে গিয়েছে কিনা, তাহলে আমরা আজকে আমাদের আলোচনায় চলে যাব। ওকে স্যার, হ্যাঁ, গাজী আরিফ, ধন্যবাদ আপনাকে সহযোগিতা করার জন্য। আসুন এবার আজকে আমাদের আলোচনায় চলে যাই। বলেছিলাম 5-6 মিনিট কথা বলবো, কিন্তু একটু বেশি সময় নিয়ে নিলাম আপনাদের থেকে। ঠিক আছে, মুছে দিচ্ছি। টপিক ধরে ধরে পড়ব। আজকে শুধু অভ্যাসটা গড়ানোর চেষ্টা করব যে আসলে পড়াটা কিভাবে পড়া উচিত। ঠিক আছে, তো যদিও সবার সিস্টেম তো আর এক না, কিন্তু আমি আমার মতো করে দেখাচ্ছি আপনাদেরকে। লিখবেন আলো থেকে আজকের প্রথম টপিক নাম্বার 1, 1 নম্বর টপিক, এবং এটার একটা টাইটেল দিবেন, সেটা হচ্ছে আলোর প্রকৃতি। আলোর প্রকৃতি, এখানেই আমরা জানবো আলোটা কি, আলোর বৈশিষ্ট্য। ঠিক আছে, তাহলে যদি প্রশ্ন করি আলোটা আসলে কি, তাহলে কি বলবেন? বলেন তো আলোটা কি আসলে? কেউ একজন, যদিও এটা অফলাইনের ক্লাস হলে তো সরাসরি উত্তরটা দিয়ে দিতে পারতেন, কিন্তু এখন অনলাইনে দেখে টাইপ করতে হবে, লিখতে হবে, কমেন্ট করতে হবে। একজন অন্তত বলেন তো যে আলোটা কি, বা আপনাদের যে ধারণাটা আছে সেটা আমার সাথে শেয়ার করুন। জি, আলোটা আসলে কি? এনার্জি, খুব সুন্দর। একজন একটা কথা বলল যে আলোটা হচ্ছে এক প্রকার শক্তি বা এনার্জি। ধন্যবাদ, কথাটা সুন্দর। ঠিক আছে, আমি এটাতে দ্বিমত পোষণ করছি না। আলো এক প্রকার শক্তি, এই কথাটা সত্য। আবার অনেক সময় আমরা এটাও বলতে পারি যে আলো যা আমাদেরকে দেখতে সাহায্য করে, মানে হচ্ছে কি দর্শনের অনুভূতি সৃষ্টি করে, এই তো। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় খেয়াল করুন, দর্শনের অনুভূতি না ধর্ষণের অনুভূতি? যদিও এভাবে বলা ঠিক না, অনলাইন ক্লাস, পরে আমি ঝামেলায় পড়ে যাব। এতটুকু কাট করে যদি কেউ ভাইরাল করে দেয় যে দর্শনের কথা বলে ক্লাসের মধ্যে, তাহলে তো ঝামেলা হয়ে যাবে। তো এই কথাটা সত্য, আলো এক প্রকার শক্তি, আবার আলো আমাদেরকে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলো থাকলে আমরা দেখতে পাই, আলোর অনুপস্থিতি হলে আমরা দেখতে পাই না। তো এখন একটা বিষয় হলো, এই দুটো কথা সত্য, কিন্তু আলোটা কি এটা বলতে গেলে আসলে শক্তি দিয়ে শুরু করাটা ঠিক হবে না। দর্শনের অনুভূতি সৃষ্টি করে, এই কথাটা সত্য। যেমন আলোকে যদি আপনি শক্তি বলেন, তাহলে বিদ্যুৎকে কি বলা যায়? বিদ্যুৎও তো এক প্রকার শক্তি, শব্দ এক প্রকার শক্তি, তাপ এটাও তো এক প্রকার শক্তি। ঠিক আছে, এখন সবই যদি মনে করেন যে এক প্রকার শক্তি হয়, এদের প্রত্যেকের ক্যারেক্টার কি সেম? প্রত্যেকের ক্যারেক্টার তো সেম না। আলো, বিদ্যুৎ, শব্দ, তাপ, এদের প্রত্যেকেরই ভিন্ন ভিন্ন ক্যারেক্টার আছে, আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। তাহলে আমরা যদি যখনই কাউকে সংজ্ঞায়িত করতে চাইব, তখন তার মৌলিক বৈশিষ্ট্য দিয়ে তাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। তো এই যে আলোকে যদি আপনি সংজ্ঞায়িত করতে চান, তাহলে এটাকে দুটো বিষয়ের উপর ভিত্তি করে আপনাকে সংজ্ঞায়িত করা উচিত। একটা হচ্ছে আলোর যে দুইটা মৌলিক ধর্ম, একটা হচ্ছে কণা ধর্ম, এবং আরেকটা হচ্ছে কি তরঙ্গ ধর্ম। এই দুটো ধর্মের উপর ভিত্তি করে আমরা আলোকে সংজ্ঞায়িত করব। আলোর যে দুইটা মৌলিক ধর্ম,
শক্তি সত্য, বাট সংজ্ঞায়িত করার সময় তার মৌলিক বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। এখন আপনি বলতে পারেন যে স্যার আচ্ছা, আলোকে যদি আমি কণা হিসেবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি বলবো, আলোকে তরঙ্গ হিসেবে যদি সংজ্ঞায়িত করতে চাই তাহলে কি বলবো। তো আলোকে যদি কণা হিসেবে সংজ্ঞায়িত করতে চাই তাহলে বলতে হবে আলো হচ্ছে এক গুচ্ছ ফোটন কণা। আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। এখন এটা কেন বললাম, ওই যে বললাম না যে কেন বললাম, এই কারণটা জানতে গেলে তরঙ্গ, ওই যে আমরা 4টা থিওরির কথা বলছি, কণা, তরঙ্গ, তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, আর হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। সেই কোয়ান্টাম তত্ত্বটা যখন আমরা জানবো তখন দেখবেন এই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা চলে আসবে। তাহলে আপাতত একটু বলে রাখছি আলোকে সংজ্ঞায়িত করার জন্য যে কণা ধর্মের উপর ভিত্তি করে যদি আলোকে বলি তাহলে বলতে হবে আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। আর যদি তরঙ্গের উপর ভিত্তি করে যদি বলতে চাই, আচ্ছা বলুন তো যে আলো চলাচলের জন্য কি কোনো মাধ্যমের প্রয়োজন হয়? আমরা বলে থাকি আলো এক ধরনের বিকিরণ। বিকিরণ যেখানে আমাদের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এই কারণে তরঙ্গের শ্রেণী বিভাগে আমরা দেখি যে আসলে সাধারণত তরঙ্গকে যে আমরা 2টা মাধ্যমের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ভাগ করি, একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ, আরেকটা হচ্ছে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তো এখন যান্ত্রিক তরঙ্গ যারা, তাদের ক্ষেত্রে মাধ্যম লাগে, তাড়িত চুম্বকীয় যারা, তাদের ক্ষেত্রে মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, যেমন শব্দ যার চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু আলো যার চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না, তাহলে সেই হিসেবে আমরা আলোকে যান্ত্রিক বলতে পারছি না, কারণ তার চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে বলতে হবে তাড়িত চুম্বকীয় তরঙ্গ। তাহলে ওভারঅল সিনারিওটা কি দাঁড়ালো, যে আলোকে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই তাহলে আমরা বলতে পারি আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা বা এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আবার বলছি, আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা বা এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। কেন আপনি কণা বলছেন, কেন তরঙ্গ বলছেন, এটার ব্যাপারে থিওরিগুলো যখন আমরা পড়ে যাব তখনই আপনার মনে থাকা যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর উত্তর ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন। তাহলে আলোর একটা সাধারণ সংজ্ঞা এখন তাহলে আমরা একটু দাঁড় করাবো, কেমন? তাহলে একটু মুছে দিচ্ছি, মুছে দিয়ে তার এই সাধারণ সংজ্ঞাটা দাঁড় করানোর পর আমরা এটার ব্যাপারে আরও একটু বিস্তারিত জানার চেষ্টা করব যে কেন কণা বললাম, কেন তরঙ্গ বললাম। তাহলে আমরা বলছি আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা বা এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ। এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এই তো, তাহলে এই জায়গাটায় আমরা যখন কোনো কিছু লিখবো তখন ইম্পর্টেন্ট জায়গাগুলো হাইলাইট করে রাখবো। সেটা হচ্ছে এখানে গুচ্ছ শব্দটা নিচে আন্ডারলাইন করবে, এখানে ফোটন শব্দটা ব্যবহার করেছে, এখানে এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ বলছে, ঠিক আছে। আর আমাদের কি সৃষ্টি করে? দর্শনের অনুভূতি সৃষ্টি করে। এই কয়েকটা জায়গায় আমরা একটু আন্ডারলাইন করে রাখলাম, এটা আমাদের সুবিধার জন্য, পরবর্তীতে গিয়ে এটার ব্যাপারে আমরা উত্তর জানতে পারবো। তাহলে আলোর একটা সাধারণ সংজ্ঞা আমরা আপাতত দাঁড় করালাম। তাহলে আমরা কখনোই আর আজকের থেকে আলোকে সবসময় সংজ্ঞায়িত করার সময় সাধারণত বলবো না যে আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আমরা এর মৌলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আলোকে সংজ্ঞায়িত করার চেষ্টা করব। হয় বলবো আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা বা এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ, যে এরপর বলতে পারি যে আমাদের দর্শনের অনুভূতি কি করে? সৃষ্টি করে। সংজ্ঞাটা যদি লেখা হয় তাহলে আপনাদেরকে বলবো, এটা যদি লেখা হয়ে যায়
এরপরে একটা জিনিস লিখবেন, সেটা হচ্ছে আলোর বৈশিষ্ট্য। এই যে আলোর বৈশিষ্ট্য, এগুলো আমরা মুখস্থ করব না, আমরা সবাই জানি, ঠিক আছে? তারপরেও বলছি যে মুখস্থ করার দরকার নেই, আপনারা জানেন। কিন্তু এখানে আলোর বৈশিষ্ট্য লিখে আপনারা হাফ পেজের মতো ফাঁকা রাখবেন, হাফ পেজ। এই হাফ পেজের মতো ফাঁকা রাখবেন কেন? কারণ আলোর বৈশিষ্ট্যগুলো লেখার জন্য আমরা এই হাফ পেজের মতো ফাঁকা রাখবো। ফাঁকা রেখে আমরা কিছু জিনিস জেনে এসে ওই তথ্যগুলোর আলোকে আলোর বৈশিষ্ট্যগুলো সাজানোর চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে আপনারা হাফ পেজের মতো একটু ফাঁকা রাখেন। সংজ্ঞাটা যদি লেখা হয়, আলোর বৈশিষ্ট্য লিখে হাফ পেজের মতো ফাঁকা রেখে তারপর আমরা নতুন একটা টপিক শুরু করব, ওইখান থেকে কিছু তথ্য এনে এই জায়গায় ইনপুট করব। এতটুকু করেছেন কিনা একবার একটু ওকে লিখে জানান। লেখা হয়েছে কিনা জাস্ট একটু জানান। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। তো এখন লিখবেন হচ্ছে টপিক নাম্বার 2। দেখুন, যে টাইমলাইনটা আমরা তৈরি করেছিলাম, 1 নম্বরে বলছিলাম আলোর প্রকৃতিটা পড়ব, সেখানে সংজ্ঞা এবং বৈশিষ্ট্যটা জানার চেষ্টা করব। আর 2 নম্বর টপিকে এসে আমরা থিওরিগুলো পড়ব। ওই যে 4টা বেসিক থিওরির কথা বলেছিলাম, কণা, তরঙ্গ, তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব আর হচ্ছে কোয়ান্টাম। এবার আপনারা এখানে দিবেন টাইটেলটা, সেটা হচ্ছে আলোক তত্ত্ব। আলোক তত্ত্ব। এই আলোক তত্ত্বগুলোর মধ্যে প্রথমেই আমরা যে তত্ত্বটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নাম হচ্ছে কণা তত্ত্ব। যেহেতু রিটেনের মধ্যে সরাসরি উল্লেখ করা হচ্ছে আলোর কণা প্রকৃতি, তার মানে এটা অবশ্যই পড়তে হবে, কণা তত্ত্ব। আচ্ছা, আর পিলির সিলেবাসের মধ্যে লেখা আছে আলোর প্রকৃতি। তো আলোর প্রকৃতি তো কণা এবং তরঙ্গ দুইটা হিসেবে আচরণ করতে পারে, তো সেখানে তো কণা আছে, কণাও পড়তে হবে। তো এখন বিষয়টা হচ্ছে, সর্বপ্রথম যে বিষয়টা সেটা হচ্ছে, নাম শুনেই বোঝা যাচ্ছে যে যেহেতু বলা হচ্ছে যে কণা তত্ত্ব, তার মানে আমরা যখন এই থিওরিটা পড়ব, আসলে এই থিওরিটা অনুযায়ী আলো কী হিসেবে আচরণ করবে বোঝাই যাচ্ছে নাম শুনে, কণা হিসেবে আচরণ করবে। দুটো ইনফরমেশন, যে কোনো তত্ত্বের সাথে কোনো না কোনো বিজ্ঞানী জড়িত, একটা ইম্পর্টেন্ট সাও জড়িত থাকতে পারে। তো এই যে কণা তত্ত্বটা, এই কণা তত্ত্বটা সর্বপ্রথম যিনি প্রদান করেছেন তার নাম হচ্ছে স্যার আইজ্যাক নিউটন। আইজ্যাক নিউটন, এবং 1672 সালের দিকে উনি এই থিওরিটা প্রদান করেন। প্রিলির জন্য এই দুইটা ইনফরমেশন আমাদের জন্য দরকার। ইভেন রিটেনে লেখার সময়ও আমরা এই জিনিসটা সম্পর্কে বলতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখবেন। আবার বলছি, কণাতত্ত্ব কে প্রদান করেন? নিউটন। কণাতত্ত্ব কত সালে প্রদান করেন নিউটন? সেটা হচ্ছে 1672 সাল। ঘটনাটা কী ছিল? এই ঘটনাটা যদি আমরা একটু দেখতে চাই, আসলে নিউটন আলোকে কণা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন, বোঝাই যাচ্ছে। তো একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে কম বেশি আমরা সবাই বন্দুকের যে বুলেট, সেই বুলেটটা দেখেছি। আমি অনেক জায়গায় অনেক ক্লাসে এরকম একটা এক্সাম্পল ছোট করে একটু বলে থাকি। আসলে সেটা হচ্ছে বুলেটটা, যদিও আমি ওইভাবে সরাসরি বাস্তবে যে বন্দুকের বুলেটটা ওইভাবে হাতে নেওয়ার সুযোগ হয়নি, হলে হয়তো নিতাম। ঠিক আছে, একটা বুলেট ছোট করে একটু দেখানোর চেষ্টা করছি, যদিও বুলেটের মতো হবে কি না জানি না, বাট নেগেটিভ কোনো কিছু ভাইবা নিয়েন না, আসলে কেমন মোমবাতির মতো হয়ে গেছে আসলে। তো এই যে ধরেন, এটা হচ্ছে একটা বুলেট, আর স্বাভাবিকভাবেই এই বুলেটটা যখন বন্দুকের মধ্যে থাকবে তখন তার অবস্থা হবে কি? স্থির। কিন্তু সে যখন বন্দুক থেকে বের হয়ে যাবে, চলতে নিবে, তখন তার মধ্যে একটা কি থাকবে? গতি থাকবে, এই তো। আচ্ছা, সে একটা নির্দিষ্ট গতিবেগে সে চলতে থাকবে। এবং যদি সিনেমার জগৎ থেকে আমরা বের হয়ে আসি, আসলে সিনেমার মধ্যে কত কিছুই সম্ভব। দেখা যায় বন্দুকের বুলেটটা আঁকা বাঁকা পথেও যায়, আবার দেখায় সোজা সরল পথেও যায়। এরকম একটা ভিডিও ক্লিপসের কথা আমি প্রায় সময় বলি। আসলে সেটা হচ্ছে, একবার ফেসবুকের মধ্যে একটা ভিডিও ক্লিপস এরকম দেখেছিলাম যে সিনেমার মধ্যে তো নায়ক সব কিছু পারে, এমন কিছু নেই যে নায়ক পারে না। সেটা হচ্ছে, যেমন দেখা যায় যে নায়ক যদি কোনোভাবে যদি নায়ক মনে করেন যে কাবু হয়ে যায়, তাহলে হয় শেষের দিকে দেখা যায় মা না হয় বলে যে বাবা তোর বাবার প্রতিশোধ নিতে হবে, অমনি নায়কের মধ্যে একটা দম চলে আসে। নায়িকা যদি একবার চিৎকার করে,
তাহলে আবার সে জেগে ওঠে। তো সেই বিষয়টা বাদ, ওই ভিডিও ক্লিপসের মধ্যে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নায়কের সামনে নায়ক সবাইকে মেরে শেষ করে দিছে, এখন 3 জন বাকি। সামনে 3 জন দুষ্ট লোক দাঁড়ায় আছে, নায়কের কাছে আছে বন্দুক এবং বুলেট আছে একটা বুলেট দিয়ে তো সে একজনকে মারতে পারবে। এখন সিনেমার মধ্যে তো নায়কের মাথায় অনেক বুদ্ধি, সে কী করলো, সে দেখলো 3 জন লোক এক সরল রেখায় দাঁড়ায় আছে, ঠিক তাদের পাশেই একটা হচ্ছে গাছ। সে সেই গাছের মধ্যে বুলেটটা মারলো, গাছের গায়ে লেগে 3 জনের মাথার খুলি বেদ করে বের হয়ে গেছে। এটা কি পসিবল বাস্তবে? ভোজপুরি মালায়াম সিনেমার মধ্যে এরকম জিনিসগুলো হয়, কিন্তু আমরা যদি বাস্তবে দেখি আসলে বুলেট তো এইভাবে চলে না, আঁকা বাঁকা পথেও যায় না, সোজা সরল পথে যায়, ঠিক কি না? সোজা সরল পথে যায়। আচ্ছা, আসলে নিউটন যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে আলো যখন কোনো একটা আপনার উৎস থেকে বের হয়, যখন কোনো একটা উৎস থেকে আলো যখন নির্গত হয়, তখন এই যে চারিদিকে ছড়িয়ে পড়ে, এই যে আলোর চলাচলের যে পথটা এই রেখাগুলো দিয়ে দেখাচ্ছি, ফিজিক্সের ভাষায় আলোর চলাচলের পথকে আমরা বলে থাকি আলোক রশ্মি। অর্থাৎ আলো যে পথে চলাচল করে তাকে আমরা বলি কি আলোক রশ্মি। এখন একটু খেয়াল করবেন একটা বিষয়, তো এই যে আলোক রশ্মিটা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো, অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাবো। অর্থাৎ এই প্রত্যেকটা আলোক রশ্মি আসলে অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত, কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে যোগ করলে এরকম একটা আলোক রশ্মি পাওয়া যাচ্ছে। কার মতে? নিউটনের মতে। এই কণাগুলোকে প্রত্যেকটাকে যদি একটা বুলেট মনে করেন, আর এই উৎসটাকে যদি একটা বন্দুক মনে করি আমরা, এই বন্দুক থেকে বুলেট যখন বের হয়ে গেলে তার মধ্যে একটা গতি থাকে, ঠিক তেমনি এই উৎসটা থেকে যখন আলোটা বের হয়ে যাবে তখন সে আসলে ওই বুলেটের বদলে আমরা বলছি কি কণা আকারে নির্গত হচ্ছে, তার মধ্যে একটা নির্দিষ্ট গতিবেগ থাকবে এবং সে কি আঁকাবাঁকা পথে রওনা দিবে না, সোজা সরল পথে সে চলাচল করে চারিদিকে ছড়িয়ে পড়বে। এখন চারিদিকে ছড়িয়ে পড়ার সময় ধরেন এইখানে একটা মাধ্যম, এটার নাম আমরা একটা বললাম যে এটা একটা মাধ্যম, এই মাধ্যমে সে বাধা পেয়ে ফিরেও আসতে পারে, সে ভেদ করে চলেও যেতে পারে, আবার সে শোষিত হতে পারে। কখন? সে বাধা পেয়ে এটাকে ভেদ করে, মানে এই মাধ্যমটাকে ভেদ করে অন্য একটা মাধ্যমে চলে যেতে পারে, সেটা যদি মাধ্যমটা হয় স্বচ্ছ। যেমন হচ্ছে কাঁচ, কাঁচের মধ্য দিয়ে আলো যেতে পারে, আসতে পারে, চলাচল করতে পারে, ভেদ করে চলে যেতে পারে। ভেদ করে যখন যায় সাধারণত নাম দিয়েছি আমরা প্রতিসরণ, যখন দিক পরিবর্তন করবে আর কি। আর মাধ্যমটা যদি হয় অস্বচ্ছ, মাধ্যমটা যদি হয় অস্বচ্ছ তাহলে বাধা পেয়ে ফিরে আসবে, চারিদিকে প্রতিফলিত হবে, বাধা পেয়ে ফিরে আসাকে আমরা বলি প্রতিফলন। আর অস্বচ্ছ মাধ্যম ঠিক আছে, কিন্তু সেটা যদি হয় কৃষ্ণ বস্তু বা কালো, তাহলে সেখানে সে কী হবে? শোষিত হবে। কারণ আমরা জানি কালো কোনো বস্তুর উপর, কালো কোনো কিছুর উপর যখন আলো ফেলা হয় তখন কোনো আলো প্রতিফলিত হয় না, সেটা তখন শোষিত হয়। তাহলে আলো এই যে চারিদিকে ছড়িয়ে পড়তেছে, কোনো মাধ্যম ভেদ করে সে অন্য মাধ্যমে প্রবেশ করতে পারে, বাধা পেয়ে ফিরে আসতে পারে, প্রতিফলন প্রতিসরণ হতে পারে, আবার সে শোষিত হতে পারে। তাহলে এই যে যখন চারিদিকে ছড়িয়ে পড়তেছে, ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বস্তু থেকে আলো এসে যখন আমাদের চোখে এসে পড়ে, তখন আমাদের চোখের একদম পেছনের দিকের যে অংশটা, আমরা যে আমাদের চোখটা দেখে থাকি, এই চোখের 6 ভাগের মাত্র 1 ভাগ বাইরের দিকে থাকে, আর বাকি 6 ভাগের 5 ভাগ অংশ ভিতরে থাকে। তাহলে বাইরের অংশটা যতটুকু দেখছি, ভিতরের অংশটা তার চেয়ে অনেক বড়, ঠিক কিনা? তো একদম পেছনের দিকে আমাদের একটা অংশ থাকে, নাম হচ্ছে রেটিনা। এই রেটিনার মধ্যে আলো এসে যখন পতিত হয় তখন তার মধ্যে বিম্ব গঠিত হয়। স্বাভাবিকভাবে বিম্বটা উল্টো গঠিত হয়, কেন গঠিত হয় সেই বিষয়টা আমরা পরে নিয়ে আলোচনা করব। এই রেটিনায় বিম্ব যখন গঠিত হয় তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এটা, বলুন তো যে মানুষের দর্শানুভূতির যে কেন্দ্রটা সেটা কোথায়? মানুষের দর্শানুভূতির কেন্দ্র কোথায়? মানুষের দর্শানুভূতির কেন্দ্র কোথায়? একটু বলেন তো দেখি যে মানুষের দর্শানুভূতির কেন্দ্রটা কোথায় আসলে? কেউ একজন
ক্লাস হচ্ছে শেয়ার করার জায়গা। ভুল আমাদের দ্বারা হতে পারে, বাট আমরা পরীক্ষার হলে ভুল করব না, ঠিক আছে? পরীক্ষার হলে আমরা ভুল করব না। মস্তিষ্ক, খুব সুন্দর। তাসনিম আফরোজ সাইমা, খুব সুন্দর একটা কথা। মস্তিষ্ক আসলে আমাদের এই যে র্যাটিনা এসে যখন আলোটা এসে পড়লে বিম্ব গঠিত হয়, আমরা বস্তুটাকে দেখতে পাই। র্যাটিনা মূলত কি করে, এই যে আলোটা এসে পড়লো না, সেই আলোটাকে সে রূপান্তর করে তড়িৎ শক্তিতে। তাহলে আলোক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে কে? র্যাটিনা। সেই ইলেকট্রিক্যাল সিগন্যালগুলো সেটা চলে যায় কোথায়? আমাদের ব্রেইনে। এই কারণে বলছি দর্শানুভূতির যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে আমাদের মস্তিষ্ক, আমাদের ব্রেন। খুব সুন্দর উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তাহলে এই যে দেখেন ওভারঅল যে বিষয়টা যেটা দাঁড়ালো, এই যে আলো এসে পড়লে বিম্ব গঠিত হয়, বা আলো এসে চোখে এসে পড়লে একটা বস্তু থেকে তখনই আমরা বস্তুটাকে যে দেখতে পাই, এই কথাটাই যিনি সর্বপ্রথম বলেছিলেন তার নাম কি বলেন তো দেখি? আলো চোখে এসে পড়লে বা কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে পড়লে আমরা ওই বস্তুটাকে দেখতে পাই, বা আলোর উপস্থিতিতে বস্তুকে দেখতে পাই, এই কথাটি সর্বপ্রথম কে বলেছেন বা কে প্রমাণ করেছেন? বলেন তো দেখি কি হবে? আমরা সবাই কম বেশি তার নামটা শুনেছে। তার নাম হচ্ছে আল হাজেন। যদিও ল্যাটিনরা আল হাজেন বলে, আর ইসলামিক নাম হিসেবে আমরা তাকে বলে থাকি হাসান ইবনে আল হাইসাম। ইরাকের নাগরিক ছিলেন, বর্তমান ইরাক। এই ধারণা ছিল যীশুখ্রিস্টের জন্মের 10ম শতকের দিকে, জন্মের পূর্বের 10ম শতকের দিকে, কারণ তার জন্মটাই ছিল যীশুখ্রিস্টের জন্মের 956 বছর পূর্বে আসলে। তো এখন একটা বিষয় খেয়াল করে দেখেন, তাহলে নিউটনেরও অনেক আগে, ঠিক আছে, এই কথাগুলো আল হাজেন বলেছেন। এই কারণে আল হাজেন বা হাসান ইবনে আল হাইসামকে বলা হয় আলোক বিজ্ঞানের জনক, আধুনিক আলোক বিজ্ঞানের যে জনক, এই আধুনিক আলোক বিজ্ঞানের জনক বলা হয় হাইসামকে, বা ল্যাটিনরা যেটা বলে সেটা হচ্ছে আল হাজেন। তাহলে দেখুন এক্সট্রা একটা তথ্য, না নিউটন না, আল হাজেন একজন বলেছেন, ইসমাইল হোসেন, ধন্যবাদ। আল হাজেন আসলে সর্বপ্রথম এই কথাটা বলেছেন যে আলো এসে যখন আমাদের চোখে এসে পড়ে তখনই আমরা সেই বস্তুটাকে দেখতে পাই, এবং উনিই প্রথম বলেছেন দর্শানুভূতির যে কেন্দ্র, সেই কেন্দ্রটা হচ্ছে আমাদের মস্তিষ্ক। সেটা খ্রিস্টপূর্বে 10ম শতকে। তো এখন একটা বিষয় খেয়াল করুন, এই যে ওভারঅল কণাতত্ত্ব থেকে আমরা আসলে কী জিনিসগুলো জানতে পারলাম? আমরা জানতে পারলাম যে এই যে কণাতত্ত্বটা যিনি প্রদান করেছেন তার নাম হচ্ছে নিউটন। কণাতত্ত্ব কত সালে প্রদান করা হয়েছে? 1672 সালে। এই কণাতত্ত্ব অনুযায়ী আমরা জানতে পারলাম আলো সর্বদা সোজা সরল পথে চলে, আলো সর্বদা সোজা সরল পথে চলে, এবং চলাচলের সময় একটা গতিবেগ থাকে আলোর, একটা নির্দিষ্ট গতিবেগে সে চলাচল করে আলোটা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে এই যে আলোর যে নির্দিষ্ট গতিবেগের কথা আমরা বলি, এই গতিবেগটা সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই আলোর গতিবেগটা সর্বপ্রথম কে নির্ণয় করেন? দুইটা অতিরিক্ত তথ্য, একটা আল হাজেন সম্পর্কে বললাম, আর এই যে নির্দিষ্ট গতিবেগের কথা নিউটন বলছেন, সেই নির্দিষ্ট গতিবেগটা হচ্ছে বর্তমানে আমরা যেটা বলছি আসলে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই গতিবেগটা সর্বপ্রথম কে নির্ণয় করেন? আলোর গতিবেগ সর্বপ্রথম কে নির্ণয় করেন? আলোর গতিবেগ সর্বপ্রথম নির্ণয় করেন রোমার। একজন ড্যানিশ বিজ্ঞানী রোমার সর্বপ্রথম আলোর গতিবেগ নির্ণয় করেন। টেক্সট বই থেকে যখন একটু রিডিং পড়বেন তখন দেখবেন আলোর গতিবেগে একটা কথা কিন্তু লেখা থাকে, সেটা হচ্ছে কি, যে এই যে আলোর যে গতিবেগের যে বিষয়টার কথা বলছি, সেটা হচ্ছে লেখা থাকে আলোর গতিবেগ c × 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
এই যে সি, এই সি দিয়ে আসলে কি বোঝানো হয়? আমরা বলি সি বলতে কনস্ট্যান্ট না, সি দিয়ে আলোর গতিবেগ, তবে এটার মিনিংটা হচ্ছে সেলেরিটাস। এই সেলেরিটাস যে ল্যাটিন শব্দটা, এই ল্যাটিন শব্দটার অর্থই হচ্ছে গতিবেগ, স্পিড। সি দিয়ে বোঝানো হয় আসলে সেলেরিটাস। তাহলে আমরা বেশ কিছু তথ্য এই নিউটনের এই তথ্য থেকে আসলে আমরা একটু জেনে নিলাম। তাহলে আবার বলছি, কণাতত্ত্ব সর্বপ্রথম প্রদান করেন কে? নিউটন। কত সালে? 1672। এই কণাতত্ত্ব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে দুটো তথ্য আমরা জানলাম, সেটা হচ্ছে আলো একটা নির্দিষ্ট গতিবেগে যে চলাচল করছে এবং সোজা সরল পথে চলাচল করে। আচ্ছা, এখান থেকে দুটো ইনফরমেশন এক্সট্রা আমরা জেনে নিলাম। সেটা হচ্ছে এই যে আলো কোনো বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে এসে যখন পড়ে, তখন বস্তুটাকে যে আমরা দেখতে পাই, এই জিনিসটা সর্বপ্রথম যিনি বলেছেন বা প্রমাণ করেছেন তিনি হচ্ছেন আল হাজেন, ল্যাটিন ভাষায় বলা হয়ে থাকে। আর এমনি ইসলামিক নাম হিসেবে পুরো নামটা হচ্ছে হাসান ইবনে আল হাইসাম। বিশেষ করে হাইসাম এই অংশটুকু মনে রাখলেই হবে। আচ্ছা, এবং উনি সর্বপ্রথম বলেছেন যে আমাদের যে দর্শনানুভূতির কেন্দ্র সেটা হচ্ছে কি? মস্তিষ্ক বা ব্রেইন, যেটা একটু আগে আপনারা সবাই উত্তর করলেন মাশাআল্লাহ। নির্দিষ্ট যে গতিবেগের কথা বললাম সেটা আমরা জানি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই গতিবেগটা সর্বপ্রথম যিনি প্রথম নির্ণয় করেন তার নাম হচ্ছে কি? রোমার। আর বইয়ের মধ্যে, টেক্সট বইয়ের মধ্যে যে আলোর গতিবেগ সি দিয়ে এটা লেখা থাকে, এই সি এর মিনিংটা হচ্ছে সেলেরিটাস, মানে হচ্ছে ল্যাটিন। তো এই যে তথ্যগুলো আমরা এই জায়গা থেকে পেলাম, বাট এখান থেকে শুধু একটা সিদ্ধান্ত আমরা নিয়ে রাখব। সেই সিদ্ধান্তটা হচ্ছে কি? নিউটনের মতে আলোটা আসলে কি? নিউটনের মতে আলো হচ্ছে কণা, ব্যাস। তাহলে একটা থিওরি আমরা জানলাম, যে থিওরিটা অনুযায়ী আলো আসলে কণা হিসেবে আচরণ করে, এবং যেটা বলেছেন কে? নিউটন। এতটুকু ক্লিয়ার কিনা আপনাদের কাছে? যদি ক্লিয়ার হয় আমরা পরের থিওরিটাতে চলে যাব। প্লিজ একটু জানাবেন। একটু জানাবেন যে এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার কিনা। ক্লিয়ার? আমি তাহলে মুছে দিচ্ছি। আমরা 2 নম্বর টপিকটার মধ্যে চলে যাব। ঠিক আছে, 2 নম্বর টপিকটার মধ্যে চলে যাব। আমরা বেশ কিছু তথ্য এই জায়গা থেকে নিয়ে নিলাম। এবার টপিক নাম্বার 2 এর 2 নম্বর তত্ত্বটা সম্পর্কে আমরা এখন একটু জেনে নেব, কেমন? ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এবার আসুন আমরা এবার একটু দেখে নিই আমাদের 2 নম্বর যে তত্ত্বটা, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্ব। প্রিলি উপযোগী যে দুটো তথ্য আগের মতো, সেটা হচ্ছে তরঙ্গ তত্ত্বটা কিনি প্রদান করেন? তিনি হচ্ছেন হাইগেন। আর এটা নিউটনের সমসাময়িক সময়, ঠিক তার 6 বছর পর, 1678 সালে বিজ্ঞানী হাইগেন আলো সম্পর্কিত একটা তত্ত্ব প্রদান করেন 1678 সালের দিকে, এবং উনি দাবি করেন এবং বলেন যে আলো আসলে কণা হিসেবে নয়, আলো আসলে তরঙ্গ হিসেবে আচরণ করে। আলো কণা হিসেবে না, তরঙ্গ হিসেবে আচরণ করে। তো এটা বলতে গিয়ে উনি যেটা বলেছেন, ওনার এই ধারণাটা কিন্তু কালজয়ী একটা ধারণা, যদিও নিউটনের সমসাময়িক সময়, সেই সময় নিউটন একজন জনপ্রিয় একজন বিজ্ঞানী। হ্যাঁ, তো সেই সময় হাইগেন সাহসিকতা দেখিয়েছেন যে আসলে নিউটনের পরিধির বাইরে গিয়ে যে আলো আসলে তরঙ্গ হিসেবে আচরণ করে, এবং তিনি আসলে বলেন যে আলো যখন কোনো একটা উৎস থেকে নির্গত হয়, এই নির্গত হওয়ার সময় সে আসলে তরঙ্গ আকারে চারিদিকে ছড়িয়ে পড়ে। কী আকারে ছড়িয়ে পড়ে? তরঙ্গ আকারে ছড়িয়ে পড়ে। কিন্তু একটা দিক দিয়ে তার থিওরিটা দুর্বল হয়ে গিয়েছিল। সেই একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে উনি বলেছেন আলো চলাচলের সময় সে একটা মাধ্যম ব্যবহার করে, এবং সেই মাধ্যমটা হচ্ছে, উনি নাম দিয়েছিলেন ইথার। সেই মাধ্যমটার নাম কি? ইথার। আমরা জানি যে আলো চলাচলের সময় কোনো মাধ্যম ব্যবহার করে না, কিন্তু এই জায়গাটায় উনি বলেছেন যে আলো চলাচলের সময় একটা মাধ্যম ব্যবহার করে, সেই মাধ্যমটা হচ্ছে ইথার নামক একটা মাধ্যম। এই জায়গাটা দিয়ে হাইগেন একটু দুর্বল হয়ে গিয়েছিলেন। তাহলে দেখুন, আমি আবার বলছি
যে তরঙ্গ তত্ত্বটা প্রদান করেছেন হাইগেন 1678 সালে। ওনার মতে আলো তরঙ্গ হিসেবে আচরণ করে বা চলাচল করে, কিন্তু একটা মাধ্যম ব্যবহার করে চলাচলের সময়। সেই মাধ্যমটার নাম দিয়েছেন কি? ইথার মাধ্যম। এখন যদি প্রশ্ন করা হয় ইথার মাধ্যমের কথা কোন বিজ্ঞানী উল্লেখ করেন? হাইগেন। ইথার মাধ্যমের কথা কোন তত্ত্বের মধ্যে বলা হয়েছে? তরঙ্গ তত্ত্ব। কিন্তু পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে ইথার বলতে বাস্তবে কোনো মাধ্যম নেই, এবং এটা প্রমাণ করেছেন বিজ্ঞানী মাইকেলসন ও মর্লি। এই দুইজন বিজ্ঞানী মিলে, মাইকেলসন ও মর্লি, এই দুইজন বিজ্ঞানী মিলে এটা প্রমাণ করেন যে আসলে বাস্তবে ইথার বলতে কোনো মাধ্যম নেই, আলো ইথার নামক কোনো মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করে না। তাহলে যদি বলা হয় যে ইথার একটি কাল্পনিক মাধ্যম, কে প্রমাণ করেন? মাইকেলসন ও মর্লি। ইথার মাধ্যমের কথা কে উল্লেখ করেন? হাইগেন। কোন তত্ত্বের মধ্যে? তরঙ্গ তত্ত্বের মধ্যে। তো জাস্ট এতটুকু আলোচনা থেকে আমরা এটা এখন একটু বলতে পারি যে হাইগেনের মতে আলো আসলে হচ্ছে কি? তরঙ্গ। তাহলে নিউটনের মতে আলো কণা, হাইগেনের মতে আলো তরঙ্গ। আমরা প্রথমেই বলেছিলাম আলোর প্রকৃতির মধ্যে, আলোর মধ্যে দুইটা মৌলিক ধর্ম বিদ্যমান। আলো দ্বৈত ধর্ম প্রদর্শন করে, সেটা হচ্ছে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম। এবং সংজ্ঞায়িত করার সময় আমরা ওই দুইটা জিনিস কিন্তু নিয়ে আলোচনা করেছি। তাহলে দুইটা থিওরি থেকে, আপাতত দুইটা থিওরি থেকে কণা এবং তরঙ্গ, এই জিনিসটা আমরা একটু জানলাম। এবার আমরা চলে যাব এর পরেরটায়, তারিত চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের মধ্যে, যেটা থেকে বিকিরণ সম্পর্কে ধারণা পাওয়া যাবে। যদিও আজকে আমাদের বিকিরণ আলোচনায় নেই, বাট আমরা ওইটা নিয়ে একটু আলোচনা করলে আমরা আরেকটা ধারণা পেয়ে যাব যে হাইগেন যেটা বলেছিলেন যে মাধ্যম ব্যবহার করে তারিত চুম্বকীয় তরঙ্গ তত্ত্বটা 3 নম্বর যে থিওরিটা, সেই 3 নম্বর থিওরিটা চলে আসলেই আমরা দেখব যে আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে এটা যদি আপনাদের এতটুকু জিনিস যদি লেখা হয়ে থাকে, তাহলে এখান থেকে 5-6টা ইনফরমেশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ 4টা ইনফরমেশন। তরঙ্গ তত্ত্ব হাইগেন প্রদান করেন 1678 সালে। হাইগেনের মতে আলো হচ্ছে তরঙ্গ হিসেবে আচরণ করে। ইথার নামক মাধ্যমের কথা বিজ্ঞানী হাইগেন উল্লেখ করেন কোন তত্ত্বের মধ্যে? তরঙ্গ তত্ত্বের মধ্যে। এটি একটি কাল্পনিক মাধ্যম প্রমাণ করে মাইকেলসন ও মর্লি। ঠিক আছে? তো এখন একটা বিষয়, 3 নম্বর যে থিওরিটা নিয়ে আমরা একটু কথা বলবো, সেই থিওরিটা হচ্ছে তারিত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তারিত চুম্বকীয় তরঙ্গ তত্ত্বের কথাটা যদি একটু বলি, তাহলে এখানে যে বিষয়টা, এই থিওরিটা সর্বপ্রথম যিনি প্রদান করেন তার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। ক্রিকেটার ম্যাক্সওয়েল কিনা? আর কত সালে প্রদান করেন? সেটা হচ্ছে 1864 সালে। ম্যাক্সওয়েল তারিত চুম্বকীয় তত্ত্ব এটা প্রদান করেন, সেটা হচ্ছে 1864 সালের দিকে। তবে তার পূর্বে দুটো ঘটনার কথা একটু বলে দিই। 1830 সালের দিকের একটা ঘটনা। সেই ঘটনায় দেখা গিয়েছে যে বিষয়টা, একজন বিজ্ঞানী, কয়েকজন বিজ্ঞানীর যদিও এর পেছনে অবদান ছিল, একজন বিজ্ঞানী সেটা হচ্ছে উনি চুম্বক ধর্মকে ব্যবহার করে বা কাজে লাগিয়ে তড়িৎ ধর্ম সৃষ্টি করেন বা ব্যাখ্যা করেন। এই কাজটা করেছিলেন যিনি, কয়েকজন বিজ্ঞানীর মধ্যে একজন হচ্ছেন মাইকেল ফ্যারাড, তার নাম আমরা কম বেশি শুনেছি। আচ্ছা, আর ঠিক এই ধারণার, এক মিনিট, মার্কারটা পড়ে গিয়েছে। এই ধারণার ঠিক তার বিপরীত যে ধারণাটা, সেটা হচ্ছে 1860 সালের দিকে আরেকজন বিজ্ঞানী কি করলেন, তড়িৎ ধর্মকে কাজে লাগিয়ে উনি সৃষ্টি করলেন চুম্বক ধর্ম। এবং এই কাজটা যিনি করেছিলেন তিনি হচ্ছেন ম্যাক্সওয়েল। এই কাজটার পেছনে অনেক বিজ্ঞানীর অবদান আছে, তবে ম্যাক্সওয়েল এই কাজটা করেছিলেন। আর এরই ধারাবাহিকতা, এটার ব্যাপারে আমরা কম বেশি সবাই বুঝি। যেমন মনে করেন যে একটা লোহার দণ্ড, এটা একটা লোহার দণ্ড, আর আমরা জানি লোহা চুম্বক ধর্ম প্রদর্শন করার ক্ষমতা রাখে। চুম্বক পদার্থ আমরা বলে থাকি। কি পদার্থ? চুম্বক পদার্থ। এই লোহাটাকে কখন আমরা চুম্বকে পরিণত করতে পারবো বা কখন কোন অবস্থায় চুম্বক ধর্ম প্রদর্শন করবে?
তার ব্যাপারে ছোটোবেলায় আমরা কিন্তু জেনে এসেছি। যেমন একটা লোহার দণ্ডের মধ্যে আমরা যদি তামার তার পেঁচিয়ে বৈদ্যুতিক সংযোগ দিই, যখনই বিদ্যুৎ প্রবাহিত হয় তখনই এই লোহার দণ্ডটা চুম্বক ধর্ম প্রদর্শন করে, যাকে আমরা আদর করে নাম দিয়েছিলাম সলিনয়েড। আদর করে নাম দিয়েছিলাম কি? সলিনয়েড। অর্থাৎ যখনই বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, লোহার দণ্ডটা সে তার লোহার যে সত্তাটা সেটা থেকে বের হয়ে গিয়ে সে চুম্বক ধর্ম প্রদর্শন করছে। এই জিনিসটার নাম দিয়েছিলাম সলিনয়েড। এখন একটা বিষয় খেয়াল করবেন, সবসময় আমরা একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে একটা চার্জ যখন সে স্থির অবস্থায় থাকে তখন সে সৃষ্টি করতে পারে তড়িৎ ক্ষেত্র, শুধু তড়িৎ ক্ষেত্র। একটা চার্জ যখন স্থির অবস্থায় থাকে তখন সে শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতে পারবে, কিন্তু এই চার্জটার মধ্যে যখন গতি থাকবে তখন সে তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি সৃষ্টি করতে পারবে চুম্বক ক্ষেত্র। আর এই গতিটা যদি তীব্র হয় তখন কি ঘটনা ঘটবে সেটা একটু পরে আসতেছে, কিন্তু এখানে খেয়াল করুন, চার্জ যখন গতিশীল, তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি কি সৃষ্টি হচ্ছে? চুম্বক ক্ষেত্র। সেই চুম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে লোহার দণ্ডটা আপনার আচরণ করতেছে কি হিসেবে? চুম্বক হিসেবে। কিন্তু আমরা আরেকটা কথা বললাম যে চার্জ যদি তীব্র গতিতে গতিশীল থাকে তাহলে এই তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মান দ্রুত পরিবর্তন হয়, আর দ্রুত পরিবর্তন যখন হবে এদের মান তখনই সৃষ্টি হয় বিকিরণ। আমরা আলোর যে গতিবেগের কথা বলছি সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড, বা আমরা বলে থাকি প্রতি সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার দূরত্ব সে অতিক্রম করে। গতিবেগটা কি স্বাভাবিক আমাদের জন্য? না, অবশ্যই অনেক বেশি। তীব্র গতিতে গতিশীল আপনার চার্জ শুধু তড়িৎ ক্ষেত্র না, চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে এবং এই দুটার মান খুব দ্রুত পরিবর্তন হবে। আর যখনই তড়িৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্রের মান দ্রুত পরিবর্তন হয় তখনই সৃষ্টি হয় বিকিরণ। আর এই বিকিরণ আকারেই তো সূর্য থেকে আলোটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে, আমাদের পৃথিবীতে আসতেছে। এই বিকিরণের একটা অংশ, একটা নির্দিষ্ট অংশ আমাদের চোখ স্বাভাবিকভাবে শনাক্ত করতে পারে, যাকে আমরা নাম দিয়েছি দৃশ্যমান। আর যেটা শনাক্ত করতে পারে না তাকে নাম দিয়েছি কি? অদৃশ্যমান। ম্যাক্সওয়েলের মতে এই যে বিকিরণের সময় আমরা তো পড়তাম যে পরিবহন পরিচলন বিকিরণ, সেখানে পরিবহন পরিচলনে তাপ সঞ্চালনের পদ্ধতির মধ্যে মাধ্যমের প্রয়োজন হয়, কিন্তু বিকিরণে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে আলোটা এমন একটা তরঙ্গ, কেমন তরঙ্গ? তারিত চুম্বকীয় তরঙ্গ, যার চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। ম্যাক্সওয়েলের এই থিওরি থেকেই তো প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে হাইগেন যে কথাটা বলেছিলেন আলো তরঙ্গ, কথাটা একটা কালজয়ী ধারণা, বাট সে একটা মাধ্যম ব্যবহার করে, সেটা কি ছিল? ইথার নামক একটা মাধ্যম, যেটা পরবর্তীতে প্রমাণ করেছেন যে এই মাধ্যম বলতে কিছু নেই বাস্তবে। ম্যাক্সওয়েলের এই থিওরিটা প্রমাণ করে আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আমাদের কি কি তথ্য লাগতে পারে এই জায়গাটা থেকে? সেটা হচ্ছে তারিত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব কে প্রদান করেন? ম্যাক্সওয়েল। কত সালে প্রদান করেন? 1864 সালে। ঠিক আছে। আর বিকিরণ সম্পর্কে যে ধারণাটা, বা আলো যে চলাচলের জন্য কোনো মাধ্যম লাগে না, ম্যাক্সওয়েলের এই তত্ত্বটা থেকেই কিন্তু প্রমাণ হয়ে যাচ্ছে। তাহলে বিকিরণটা কখন উৎপন্ন হচ্ছে? খেয়াল রাখবো, চার্জ যখন স্থির তখন শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করবে, চার্জ যখন গতিশীল তখন তড়িৎ ক্ষেত্রের পাশাপাশি চুম্বক ক্ষেত্র সৃষ্টি করবে। কিন্তু এই চার্জ যখন তীব্র গতিতে গতিশীল হবে তখন তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্রের মান দ্রুত পরিবর্তন হবে এবং এর ফলে সৃষ্টি হবে বিকিরণ, যার চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি, দৃশ্যমান, অদৃশ্যমান। ক্লিয়ার বিষয়টা? তাহলে ওভারঅল একটা সিদ্ধান্ত নিব, ম্যাক্সওয়েলের মতে আলো আসলে কি? তরঙ্গ। কেমন তরঙ্গ? তারিত চুম্বকীয় তরঙ্গ, যার চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। তাহলে নিউটনের মতে আলো কণা, হাইগেনের মতে আলো তরঙ্গ, ম্যাক্সওয়েলের মতে আলো তরঙ্গ। আমাদের একটা জিনিস শুধু বাকি আছে, এরপর আমরা ফাইনালি সিদ্ধান্তটা নিয়ে ফেলবো, সেটা হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু বলুন। এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান। যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমরা বাকি জিনিসটার মধ্যে যাব। যে কোনো একজন শুধু একবার ওকে বললে আমরা পরেরটায় চলে যাব। ধন্যবাদ, ধন্যবাদ। তাহলে মুছে দিচ্ছি। এবার লাস্ট যে জিনিসটা, ঠিক আছে, লাস্ট জিনিসটা সেটা হচ্ছে একটু মুছে দিলাম, কোয়ান্টামে চলে যাব। কোয়ান্টামটা পড়লে আমাদের মোটামুটিভাবে একটা বিষয় আমাদের খুব ভালো ধারণা হয়ে যাবে।
ঠিক আছে? তো 4 নম্বর এবং শেষ যে থিওরিটা বলেছিলাম 2 নম্বর টপিকে 4টা। কোয়ান্টাম তত্ত্বটা যিনি প্রদান করেন তার নাম হচ্ছে বিজ্ঞানী, আমরা জানি নামটা, তারপর লিখে রাখছি ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। দুঃখিত, একটু নেট প্রবলেম করেছিল আর কি। হ্যাঁ, ওইটা ঠিক করে এখন ঠিক আছে। দিকে এটা উনি প্রদান করেন। আমি বলছিলাম যে এই যে কোয়ান্টাম যে শব্দটা, এই শব্দটা দিয়ে কয়টা জিনিসকে বোঝানো হয়? 3টা, 6টা, 9টা? কোয়ান্টাম যে শব্দটা, এই শব্দটা দিয়ে কয়টা জিনিসকে বোঝানো হয়? আমরা প্রায় সময় একটা ব্যতিক্রম অপশন দেখলে অনেক সময় বলে দিতে পারি সেটা হতে পারে যে অসংখ্য, কিন্তু আসলে না, এটা দিয়ে আসলে অসংখ্য জিনিসকে বোঝানো হয় না। খেয়াল রাখতে হবে। যেমন 2টা সিম্পল জিনিস বলেন তো দেখি, যে ডেটা। তাহলে আমাদের এখানে যে কোয়ান্টাম যে শব্দটা যদি দেখি, কোয়ান্টাম শব্দের শেষের যে অংশটা সেটা হচ্ছে ইউএম, আর এই ইউএম অংশটা দিয়ে আসলে আমরা বুঝতে পারতেছি এটা গ্রিক ওয়ার্ড, এবং এটা আসলে এক বচন, একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়, অসংখ্য জিনিসকে বোঝানো হচ্ছে না। অসংখ্য জিনিসকে তখনই বোঝাবে যদি শব্দটা এরকম হতো, সেটা হচ্ছে কোয়ান্টা, বহু বচনে কোয়ান্টা। স্টিল নেট প্রবলেম, ঠিক হয়নি। ডেটা প্রবলেমটা তো সলভ করে দিলাম। আমার এখানে ঠিক চলছে আর কি, একদম পুরো ক্লিয়ার আছে। আপনার এখানে ডেটা দিয়েই আপনার এমবিপিএসের উপরে টানছে আর কি, ঠিক আছে? আমার এখানে নেট পুরোপুরিভাবে ক্লিয়ার, ডেটা দিয়েই করেছি। এখন ঠিক আছে কিনা একটু দেখেন তো। এখনও সমস্যা আছে, কিন্তু এখানে তো আমি তো আরেকটা মোবাইল ব্যবহার করছি, এই যে এখানে, সেখানে তো ক্লিয়ার দেখাচ্ছে। আরেকটা মোবাইল ব্যবহার করছি আমি এখানে। না, আমি আরেকটা মোবাইল দিয়ে, আবার মোবাইল দিয়েই করতেছি এখন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। আবার বলছি, একটু খেয়াল করবেন। এখন ঠিক আছে, ওকে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমি একটু ডিস্টার্ব করলাম আর কি, কিছু মনে করবেন না। আবার বলছি, কোয়ান্টাম যে তত্ত্বটা, এই তত্ত্বটা প্রদান করেন ম্যাক্সওয়েল কত সালে? 1900 সালে। আমি একটা প্রশ্ন করেছিলাম যখন নেট প্রবলেম হচ্ছিল আসলে, সরি, হ্যাঁ, সেটা হচ্ছে এই যে কোয়ান্টাম যে তত্ত্বটা, এই কোয়ান্টাম যে শব্দটা, এই শব্দটা দিয়ে কয়টা জিনিসকে বোঝায়? 3টা, 6টা, 9টা নাকি অসংখ্য? তো আমি বলেছিলাম ব্যতিক্রম একটা অপশন দেখলে পরীক্ষার হলে তখন আমরা ব্যতিক্রমটাকে অ্যান্সার করতে চাই। তো সেই হিসেবে অসংখ্য অনেকে আমরা অ্যান্সার করতে পারি, কিন্তু কোয়ান্টাম শব্দটা দিয়ে অসংখ্য জিনিসকে বোঝানো হয় না। তার এক্সাম্পল হিসেবে বলছিলাম যে ডেটা এবং ডেটাম, এই 2টা শব্দের মধ্যে কোনটা এক বচন? ডেটামটা হচ্ছে এক বচন, আর ডেটাটা হচ্ছে কি বহু বচন। কারণ সাধারণত গ্রিক যে শব্দগুলো, সেই শব্দগুলো শেষে যদি ইউএম থাকে তাহলে আমরা বলে থাকি এক বচন। কারণ আমরা সিঙ্গুলার প্লুরাল পড়ার সময় অনেকে পড়েছি, এগুলো আমরা জানি, তারপর একবার একটু বলছি আর কি। এখানে এই কোয়ান্টাম শব্দটা শেষে ইউএম আছে, এটা দিয়ে এক বচন একটা জিনিসকে বোঝানো হচ্ছে। সেই একটা নির্দিষ্ট জিনিস কি সেটা আমরা এখন জানার চেষ্টা করব। কিন্তু যদি বহু বচনে অসংখ্য বোঝাতাম তাহলে সেটা হতো কি? কোয়ান্টা। তাহলে কোয়ান্টাম দিয়ে একটা নির্দিষ্ট জিনিসকে বোঝানো হয়, আর বহু বচনে বলা হয় কি? কোয়ান্টা। এখন সেই একটা নির্দিষ্ট জিনিস কি সেটা আমাদের জানতে হবে। এতটুকু পর্যন্ত বুঝেছেন কিনা? জি, এতটুকু বুঝেছেন কিনা? আমি একটু রিপিট করে নিলাম যাতে করে ঝামেলা না হয়, ঠিক আছে? ঝামেলা না হয় এর জন্য একটু রিপিট করে নিলাম আর কি। তাহলে একবার বলবেন যে এতটুকু ক্লিয়ার আছে কিনা। যে কোনো একজন একটু বলেন যে ক্লিয়ার কিনা। হ্যাঁ, ঠিক আছে, মুছে দিলাম। এখন যে বিষয়টা একটু খেয়াল করবেন,
আমরা যখন অনেক সময় বিভিন্ন ধরনের যে চ্যানেলগুলোর মধ্যে, যেমন ধরেন ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি বা অ্যানিম্যাল প্ল্যানেট, এই চ্যানেলগুলো দেখি, সামুদ্রিক মাছের যে ডকুমেন্টারিগুলো দেখানো হয়, সেই সামুদ্রিক মাছের ডকুমেন্টারিগুলোতে দেখবেন যে মাছগুলোর সাইজ আমার মতো আর কি, যে অনেক বড়, ঠিক আছে। এই মাছগুলো বলেন তো, বড় আকারের মাছগুলো ঝাঁকে ঝাঁকে চলে না সিঙ্গেল চলে? অবশ্যই সিঙ্গেল। ছোট মাছগুলো ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে। তাহলে সেই জায়গা থেকে যদি একটু খেয়াল করি আমরা, সেটা হচ্ছে ধরুন একটা মাছের ঝাঁক এই জায়গাটায় আছে, আমি এর ভিতরে একটা ক্যামেরা রাখলাম এবং প্রতিটা মাছকে আপনাকে খুব কাছে রেখে দেখাচ্ছি, ক্যামেরার কাছে রেখে স্পষ্টভাবে দেখা যাবে। ক্যামেরাটাকে যদি মাছের ঝাঁকের ভিতর থেকে বাইরে নিয়ে আসি, আস্তে আস্তে উপরের দিকে নিতে থাকি, যত উপরের দিকে নিব ততই অস্পষ্ট হতে থাকবে। তো অনেক উপরে নেওয়ার পর আমি আপনাকে বললাম, এই যে এখানে যে মাছের ঝাঁকটা আছে তার গতিবিধিটা খেয়াল করুন। খেয়াল করলে আপনার কাছে মনে হবে যেন কোনো একটা বক্ররেখা এরকম একক কোনো একটা বস্তু চলাচল করতেছে। অনেক উপর থেকে এই সিদ্ধান্তটা নিব, এইরকম একটা বক্ররেখা দিয়ে বোঝানো হচ্ছে যে একক কোনো একটা বস্তু চলাচল করতেছে। কিন্তু আপনি যখন খুব কাছে আবার ক্যামেরাটাকে নিয়ে আসবো, তখন দেখবেন এই লাইনটা একক কোনো বস্তু না, অনেকগুলো ছোট ছোট মাছ মিলে এই বক্ররেখাটাকে তৈরি করেছে। ঠিক তেমনি আলো যখন কোনো একটা উৎস থেকে বের হয়ে যায়, নির্গত হয়, এই যে চারিদিকে ছড়িয়ে পড়তেছে, নিউটন তো বলেছেন এই আলোক রশ্মিগুলোকে যদি বিশ্লেষণ করি, অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র কী পাবো? কণা পাবো। আর এইখানে বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্ক এই কথাটাই বলছেন, আলো যখন কোনো একটা উৎস থেকে বের হয়ে যায়, তখন সে অসংখ্য অগণিত ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে বের হয়, অসংখ্য অগণিত প্যাকেট। তাহলে একটা জিনিস খেয়াল করুন, প্রত্যেকটা আলোক রশ্মি অসংখ্য অগণিত প্যাকেট দ্বারা গঠিত। তাহলে আলোক রশ্মিগুলোকে বিশ্লেষণ করলে নিউটনের মতো কণা পেতাম, আর এখানে আমরা বলছি তার বদলে কি? প্যাকেট। তাহলে প্যাকেটের সমষ্টি হচ্ছে আলো। আর এই যে এতগুলো প্যাকেট, এই প্যাকেটগুলোকে প্রত্যেকটাকে এককভাবে সিঙ্গেলভাবে বলা হচ্ছে কোয়ান্টাম। তাহলে আলো যদি প্যাকেটের সমষ্টি হয়, বলা যায় না আলো হচ্ছে কোয়ান্টামের সমষ্টি? আর এটাকেই আমরা নাম দিয়েছি, এই প্যাকেটগুলো বা কোয়ান্টামকে আদর করে নাম দিয়েছি ফোটন কণা। এবার খেয়াল করুন সিলেবাসের মধ্যে আলোর কণা প্রকৃতি উল্লেখ আছে কিনা, এবং স্পষ্টভাবে লিখে দিয়েছে ফোটন কণা। তাহলে ফোটন কণা যখন পড়বেন তখন কোন তত্ত্বটা পড়া উচিত? কোয়ান্টাম তত্ত্বটা পড়া উচিত। কোয়ান্টাম তত্ত্ব পড়লে ফোটন কণা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তাহলে যদি বলা হয় ফোটন কণা সম্পর্কে সর্বপ্রথম কোন থিওরিতে উল্লেখ করা হয়েছে? কোয়ান্টাম তত্ত্বের মধ্যে কে উল্লেখ করেছেন? ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। আর এই কারণেই তো বলেছিলাম, আলো যদি প্যাকেটের সমষ্টি হয়, আলো যদি কোয়ান্টামের সমষ্টি হয়, তাহলে কি বলা যায় না আলো হচ্ছে ফোটন কণার সমষ্টি? মানে আলো হচ্ছে এক গুচ্ছ ফোটন কণা। দেখুন তো একদম শেষের দিকে, মানে আমরা যখন আলোকে সংজ্ঞায়িত করেছিলাম সেই জায়গাটায় বলেছে কিনা আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। যখনই আপনি এই কথাটা লিখবেন তখনই স্যার বুঝে নেবে যে আসলে এই যে বেসিক যে ধারণাগুলো সেগুলো আমাদের জানা আছে। তাহলে কেন একগুচ্ছ ফোটন কণা বলেছিলাম, এবার বুঝতে পেরেছেন বিষয়টা? জি। তাহলে দেখুন একটা বিষয়, তাহলে আলো হচ্ছে আমরা বলছি এখানে একগুচ্ছ ফোটন কণা। কোন থিওরি অনুযায়ী? কোয়ান্টাম থিওরি অনুযায়ী। ফোটন কণা সম্পর্কে ধারণা পাওয়া যায় কোন তত্ত্বে? কোয়ান্টাম তত্ত্বের মধ্যে। কে দিয়েছেন এই ধারণা? ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। কথাগুলো কি বোঝা গেল? আচ্ছা, এখন যদি একটা প্রশ্ন করে, সেটা হচ্ছে তাহলে এখন আপনারা বলবেন আলোর মূল উপাদান কি? আলোর মূল বা প্রধান উপাদান কোনটি? বলুন, আলোর মূল উপাদান কি? তাহলে বলুন তো দেখি আলোর মূল উপাদান কি? হ্যাঁ অবশ্যই, আবার বলছি, সেটা হচ্ছে বললাম যে আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, এই যে আলোক রশ্মিগুলো, ওই যে বক্র লাইনটা যেভাবে ছোট ছোট মাছগুলো মিলে তৈরি করেছিল, ঠিক তেমনি এই যে আলোক রশ্মিগুলোকে বিশ্লেষণ করলে অসংখ্য অগণিত কণা পাওয়া যায়। এটা তো প্রথমে নিউটন বলেছেন। ম্যাক্স প্লাঙ্ক এখানে এসে বলছেন আলোক রশ্মিকে বিশ্লেষণ করলে অসংখ্য অগণিত কণা, তার বদলে বলছেন কি প্যাকেট পাওয়া যায়। আর এই প্যাকেট
আমরা তাহলে বলতে পারি একটা আলোক রশ্মি মানে আলোক রশ্মির মধ্যে অসংখ্য অগণিত প্যাকেট আছে, তাহলে প্যাকেটের সমষ্টি হচ্ছে আলো। আচ্ছা, প্যাকেটের সমষ্টি যেহেতু আলো, এই অসংখ্য অগণিত প্যাকেটগুলোর মধ্যে প্রত্যেকটা প্যাকেটকে এককভাবে সিঙ্গুলারলি বলা হচ্ছে কোয়ান্টাম, আর বহু বচনে বলা হচ্ছে কোয়ান্টা। আর এই প্যাকেটগুলোকে আমরা আদর করে নাম দিয়েছি ফোটন কণা। তাহলে আলো প্যাকেটের সমষ্টি যে কথা, আলো কোয়ান্টামের সমষ্টি একই কথা, আলো ফোটন কণার সমষ্টি এই কথা। এই কারণে বললাম যে আলো যেহেতু ফোটন কণার সমষ্টি, এই কারণে সংজ্ঞার মধ্যে প্রথমে লিখেছিলাম আলো হচ্ছে একগুচ্ছ ফোটন কণা। সেটা কোন থিওরি অনুযায়ী? কোয়ান্টাম থিওরি অনুযায়ী। কার মতে? ম্যাক্স প্লাঙ্কের মতে। আর এখন এই ধারণার উপর ভিত্তি করে এই কথাটা আপনাদের থেকে জানতে চাইলাম, আলোর মূল উপাদান কি? আলোর মূল উপাদান হচ্ছে ফোটন কণা। মাশাআল্লাহ, খুব সুন্দর। আলোর মূল উপাদান হচ্ছে কি? ফোটন কণা। তাহলে আলোক রশ্মিকে বিশ্লেষণ করলে যে ক্ষুদ্রতম একক অংশ পাওয়া যায় সেটাকে আমরা বলছি কি? ফোটন কণা। তাহলে এবার দেখুন চারটা থিওরি সবার যদি তোলা হয়ে যায় তাহলে আমি একটু মুছে দিচ্ছি। এই চারটা থিওরির মধ্যে, ঠিক আছে, দুইটা থিওরি আলোকে কণা হিসেবে প্রতিষ্ঠা করলো, আর দুইটা থিওরি আলোকে তরঙ্গ হিসেবে প্রতিষ্ঠা করলো। তাহলে এবার একটু খেয়াল করুন। 1 নম্বরে আমরা পড়লাম কণা তত্ত্ব। এটা প্রদান করেছিলেন কে? নিউটন। কত সালে? 1672 সালে। 2 নম্বরে পড়লাম তরঙ্গ তত্ত্ব। কে প্রদান করেছেন? হাইগেন। কত সালে? 1678 সালে। 3 নম্বরে পড়লাম তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব। তাড়িত চুম্বকীয় তরঙ্গ তত্ত্ব, এটা কে প্রদান করলেন? ম্যাক্সওয়েল। কত সালে? 1864। আচ্ছা, 4 নম্বর আমরা পড়লাম কোয়ান্টাম তত্ত্ব। কে প্রদান করলেন? ম্যাক্স প্লাঙ্ক। কত সালে? 1900 সালে। এবার খেয়াল করুন 1 নাম্বার আর 4 নাম্বার এই দুইটা অনুযায়ী আলো হচ্ছে কণা, আর এই যে এই দুইটা অনুযায়ী আলো হচ্ছে কি? তরঙ্গ। তাহলে আলো হচ্ছে কণা এবং হচ্ছে কি? তরঙ্গ। এই দুই হিসেবে আচরণ করে। এই কারণে আমরা বলি আলো দ্বৈত ধর্ম প্রদর্শন করে, এবং তার দুইটা মৌলিক ধর্মের মধ্যে হচ্ছে একটা কণা ধর্ম, একটা তরঙ্গ ধর্ম। এই কারণে সংজ্ঞায়িত করার সময় আমরা কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের উপর ভিত্তি করে সংজ্ঞায়িত করেছিলাম। বিষয়টা কি এবার ক্লিয়ার হলো? তাহলে এবার যতগুলো আলোচনা করলাম এই আলোচনার উপর ওই যে হাফ পেজ ফাঁকা রাখতে বলেছিলাম, হাফ পেজের কাহিনীতে চলে যাই। ওই পৃষ্ঠার মধ্যে যদি কেউ লিখে থাকেন, ক্লাসের মধ্যে যদি কেউ লিখে থাকেন, সবাই যে লিখবেন বিষয়টা এমন না, বাট লিখেছেন যারা, ওই হাফ পেজের মধ্যে চলে যান। এবার আলোর বৈশিষ্ট্যগুলো দেখুন তো লেখা যায় কিনা। আমরা কি বলতে পারি যে আলো সোজা সরল পথে চলে? সোজা সরল পথে চলে। বলা যায় কিনা যে আলোর একটা গতিবেগ আছে এবং সেটা হচ্ছে কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আমরা বলছিলাম যে আলো চলাচলের জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, অর্থাৎ আলো হচ্ছে এক ধরনের তাড়িত চুম্বকীয় তরঙ্গ। এটা কি বলা যায় কিনা? বলা যায়। তাহলে আমরা অনেকভাবেই আলোর বৈশিষ্ট্য লিখতে পারবো। তাহলে আলোর এই বৈশিষ্ট্যগুলো, হ্যাঁ, আলোর বৈশিষ্ট্য, এই যে আজকের যে আলোচনা, এই আজকের আলোচনা থেকে আলোর বৈশিষ্ট্য লেখা থাকবে আপনাদের। আমরা সিকোয়েন্সের মধ্যে দুইটা শেষ করলাম, একটা হচ্ছে কণা এবং আরেকটা হচ্ছে কি? থিওরিগুলো। এই থিওরিগুলো পড়ার পরে বিকিরণে চলে যাওয়া যেত। বিকিরণের পরে আমরা ঘটনাগুলো জানতাম, প্রতিফলন, প্রতিসরণ, হ্যাঁ, পূর্ণাবন্তরী প্রতিফলন, অপবর্তন, সমবর্তন, ব্যতিচার। এই ঘটনাগুলো জানার পর এক্সট্রা যে জিনিসগুলো অ্যাড করব, আপেক্ষিক তত্ত্ব, ফটোতড়িৎ ক্রিয়া, ফটোসেল বা আলোক কোষ, সেগুলোর পর যন্ত্রপাতির মধ্যে চলে যাব। দর্পণ, লেন্স, অনুবীক্ষণ যন্ত্র, সেটা হতে পারে সরল, জটিল, যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, ঠিক আছে, ক্যামেরা, অপটিক্যাল ফাইবার। এই জিনিসগুলো পড়ে নিলে আলো সম্পর্কে সামগ্রিক একটা ধারণা চলে আসবে। আমি আজকে আপনাদেরকে চেষ্টা করলাম যে সিলেবাসটাকে কম্বাইন করব কিভাবে, আর পড়াটাকে সিকোয়েন্স অনুযায়ী যদি পড়া যায় তাহলে ধারণা স্পষ্ট হয়। দেখেন, কিছু জিনিস আপনি নিজে বোঝার জন্য পড়বেন,
আর কিছু জিনিস সেটা হচ্ছে পরীক্ষায় কমন পাওয়ার জন্য। পরীক্ষায় তো প্রশ্নগুলো হয়ে থাকে যে আমরা যদি দুইটা ক্যাটাগরিতে ভাগ করি, এক মুখস্থ টাইপ, আরেকটা হচ্ছে বেসিক থেকে। তো মুখস্থ টাইপ ইনফরমেশন মুখস্থগুলো হয়, বেসিক থেকে যেটা করে তার জন্য আনুষঙ্গিক কিছু জিনিস জানতে হয়। সেটা হচ্ছে কিছু সিলেবাসের মধ্যে থাকবে, কিছু সিলেবাসের বাইরে থাকবে, কিন্তু রিলেট করে কানেক্ট করে যদি পড়তে পারি ইনশাল্লাহ আমাদের এই জায়গা থেকে কোনো প্রবলেম থাকবে না। তো আমি আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানোর চেষ্টা করলাম যে আসলে যে আপনারা যে কিভাবে এই জিনিসগুলোকে কানেক্ট করে পড়তে পারেন আর কি। আপনাদের কাছে ক্লাস কেমন লাগলো প্লিজ একটু জানাবেন। যে আমি কিন্তু একদম ঘেমে গেছি, মোটা মানুষ তো, স্বাস্থ্য বেশি আসলে। সামনে আসলে বুঝতে পারবেন, ঠিক আছে, সামনে আসলে বুঝতে পারবেন যে আমার দেহটা কতটুকু, বোর্ড ঢেকে যাবে, তাই একটু আড়ালে থাকি, বুঝতে পারছেন। খুব একটা বেশি আসা যায় না, আবার লাইট রিফ্লেক্ট বেশি করে। যদিও কৃষ্ণবস্তুর কাজ হচ্ছে শোষণ করে নেওয়া, কিন্তু আমি কৃষ্ণবস্তু হওয়ার পরেও মানে ওইটা যেন আর শোষণ হয় না, ঠিক আছে, আর রিফ্লেক্ট বেশি করতেছে আজকে। তো ওই দিক থেকে বললাম আমি আমার মানে একটু চেষ্টা করলাম আপনাদেরকে এই জিনিসটা বোঝানোর জন্য কম্বাইন কীভাবে করা যায়, আর হচ্ছে পড়াটাকে কীভাবে পড়া উচিত। আসলে সিকোয়েন্স মেনটেন করে পড়লে আপনারা যে জায়গা থেকে পড়ুন না কেন আপনারা ভালো করতে পারবেন। আপনাদের কাছে ক্লাস কেমন লাগলো এবং বুঝতে পেরেছেন কিনা ক্লাসটা, যদিও মাঝখানে একটু নেট প্রবলেম করেছিল, একটু ব্যাকআপ রেখেছিলাম, ওই অতটুকুর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আসলে, ঠিক আছে, আমি দুঃখিত। বাট আপনাদের কাছে ক্লাস কেমন লাগলো, বুঝেছেন কিনা, ক্লিয়ার কিনা সেটা একটু জানাবেন, ঠিক আছে। আমি আমার দিক থেকে চেষ্টা করেছি মাত্র আর কি। আশা করি যদি আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ আমি এই ধারাবাহিকতা বজায় রাখবো, এবং আপনাদের যে কোনো যখনই প্রবলেম হয় বিজ্ঞান আইসিটি কম্পিউটার থেকে আপনারা শেয়ার করবেন, ওইগুলোর উপর ভিডিও ক্লাস বা লেকচার রেকর্ডিং যে কোনো কিছু আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদেরকে একটি ভালো প্ল্যাটফর্ম দিয়ে দিতে পারবো, এটা অন্তত মানে বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম আপনাদের জন্য করে দিতে পারবো আশা রাখি। রিয়াদ স্যার তো উনি অলরেডি মানে এটা চেষ্টা করছেন এবং করে যাচ্ছেন, উনি কেমন পরিশ্রমী মানুষ সেটা আপনারা জানেন। আর আমি একজন পরিশ্রমী মানুষ, বাট এটা আমি বলবো না, বাট আপনারা পড়তে থাকলে দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কতটুকু পাচ্ছেন, আগে কেমন ধারণা ছিল আর ধারণাগুলো পাল্টাচ্ছে কিনা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়গুলো, নতুন কিছু শিখলেন কিনা সেটা নিয়েও জানাবেন। নতুন মানুষ হয়তো অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না, আমি বিসিএস কনফিডেন্সে পড়াই আর কি, বেলাল আহমেদ রাজু, ওইখানে আছি, ওইখানে পড়াচ্ছি আসলে। ওইখানে কেমন পড়াই যারা আমার অফলাইন ক্লাস করেছেন তারা জানেন যে আসলে কেমন পড়াই, কিন্তু অনলাইনে হয়তো অনেকে জানেন না, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা আর কি। তো আজকে আপনাদের অনেক সময় নিয়ে নিলাম, আর হ্যাঁ কেউ মন খারাপ করেননি তো যে অনেকটা সময় আপনাদেরকে নিয়ে নিয়েছি আর কি। তো সবাই তাহলে ক্যামেরার সামনে আসি, একটু না আসলে তো সমস্যা হয়ে যায়, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর কেউ যদি আজকে একটু নোট করে থাকেন, একটু লিখে থাকেন, তাহলে একটু নোটটা শেয়ার করবেন, এটা অনুরোধ থাকবে আপনাদের কাছে, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আর হচ্ছে আপনারা কষ্ট করে সময় দিলেন, ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় থাকবে। আপনারা সময় দিলে আপনাদের চাহিদা অনুযায়ী আমরা যে কোনো কিছু করতে প্রস্তুত। আমরা যেহেতু শিক্ষক, আমাদের কাজই কিন্তু এটা, বোঝা গেল। তাহলে ভালো থাকবেন সবাই, আজকে তাহলে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নুরুল ইসলাম আপনাদের সাথে আছি, ঠিক আছে, ইনশাল্লাহ দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।